Hello everyone, welcome back to our channel Preprize Nursing Classes. লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার রয়েছে এমএসসি নার্সিংয়ে সেগুলো সলভ করেছিলাম। 2024 এর পেপার অলরেডি আপলোডেড রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। আজকে আমরা বাকি যে ইয়ারের কোশ্চেন রয়েছে সেখান থেকে মেইনলি সাইকিয়াট্রি পার্টটা আমরা সলভ করব। সো চলো লেটস স্টার্ট। ফার্স্ট, ইন এরিকসন psychosocial theory, the stage generivity and stagnation occurs in, তাহলে এরিকসনের সাইকোসোশ্যাল থিওরি রয়েছে, সেখানের যে স্টেজ জেনারেভিটি অ্যান্ড স্ট্যাগনেশন দ্যাট অকার্স ইন, এটা অ্যাকচুয়ালি কম্বাইন পার্ট অফ পেডিয়াট্রিক অ্যান্ড সাইকিয়াট্রি, বাট যেহেতু মোর ক্লোজ টু সাইকিয়াট্রি তো আমি সেই জন্য এটা ডিসকাস করলাম। অ্যাকচুয়ালি দেখো এরিকসনের যে সাইকোসোশ্যাল থিওরি রয়েছে না, সেই থিওরি ওয়াইজ বিভিন্ন ধরনের স্টেজ রয়েছে এবং তার একটা অ্যালোটেড ইয়ার রয়েছে, যে ইনফ্যান্সিতে এটা দেখা যায়, টডলারহুডে এটা দেখা যায়, স্কুল গোয়িংয়ে যে এইটা দেখা যায়, আর্লি অ্যাডাল্টহুডে কোনটা দেখা যায়, তো সেটা আমরা আগে দেখে নেব, কারণ এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র মানে এই পার্টিকুলার জেনারেভিটি অ্যান্ড স্ট্যাগনেশন থেকে যে এসেছে এরকম না, বাট বিভিন্ন স্টেজ থেকে কোশ্চেন আসে। সো চলো আমরা দেখে নিই বাকি স্টেজগুলো। ফার্স্ট হচ্ছে দেখো ইনফ্যান্সি অ্যান্ড ফার্স্ট যেটা আমরা ইনফ্যান্সিতে দেখব, ইনফ্যান্সি মানে কি 1 ইয়ারের নিচে, যেরকম নিওনেট মানে কতদিন 28 ডেজ, সেরকম ইনফ্যান্সি মানে 1 ইয়ারের নিচে, তার মানে আপ টু ইনফ্যান্সি মানে 0 to 1 ইয়ারের মধ্যে আমরা দেখব ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। এইটুকু আমাদের ইম্পর্টেন্ট, মানে কোন গ্রুপ কত ইয়ার অবধি এবং কি কনফ্লিক্ট রয়েছে, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, এটা দেখা যায় হচ্ছে একদম ইনফ্যান্সিতে, মানে আপ টু ইনফ্যান্সি। দেন চলে আসছে আমরা আর্লি চাইল্ডহুডে, যেটা 1 to 3 ইয়ারের মধ্যে পড়ছে। এই সময় আমরা কি দেখছি, অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট। নেক্সট হচ্ছে প্লে এজ, যেটা 3 to 6 ইয়ারের মধ্যে পড়ছে, এটাকে অনেক সময় প্রি স্কুলও বলা হয়, ঠিক আছে, প্রি স্কুল এজ বা প্রি স্কুলার। তো এই স্টেজে দেখা যায় ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, কি দেখা যাচ্ছে, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট দেখা যাচ্ছে। নেক্সট স্কুল এজ বা স্কুল গোয়িংদের মধ্যে সেটা হচ্ছে 7 to 11 ইয়ার, এই স্টেজে আমরা ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি দেখতে পাবো। নেক্সট অ্যাডোলেসেন্স মানে আমরা জানি টিনেজের টাইমটা, তো 12 to 18 ইয়ার্সকে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলি। এই সময় আইডেন্টিটি ভার্সেস কনফিউশন বা আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশনও দেখা যায়। নেক্সট আর্লি অ্যাডাল্টহুড, যেখানে আমরা ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন দেখব। মিডিল এজে আমরা জেনারেভিটি ভার্সেস স্ট্যাগনেশন দেখতে পাবো। অ্যান্ড ওল্ড এজ, যেটা 65 অনওয়ার্ড চলছে, সেখানে আমরা ইন্টিগ্রিটি ভার্সেস ডিসঅ্যাপিয়ার দেখব। এই ইন্টিগ্রিটিটা অনেক সময় ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার বলেও কিন্তু লেখা থাকে। তাহলে ইনফ্যান্সি অবধি আমরা ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট পাবো, আর্লি চাইল্ডহুডে অটোনমি ভার্সেস শেম অর ডাউট, প্লে এজ বা প্রি স্কুলারে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, স্কুল গোয়িং চিলড্রেনদের মধ্যে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, অ্যাডোলেসেন্টদের মধ্যে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, আর্লি অ্যাডাল্টহুডে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, মিডিল এজে জেনারেভিটি ভার্সেস স্ট্যাগনেশন, অ্যান্ড ওল্ড এজে আমরা কি দেখব, ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। তো আমাদের কোশ্চেন ছিল জেনারেভিটি ভার্সেস স্ট্যাগনেশন আমরা কোন ফেজে দেখব, তাহলে আমরা কোনটা দেখছি, মিডিল অ্যাডাল্টহুড উইল বি দ্য রাইট অ্যান্সার। সো চলো নেক্সট কোশ্চেনে দেখছি। কগনিশন ডিস্টরশন সাচ এজ অল অর নান থিঙ্কিং আর সেন্ট্রাল টু হুইচ থেরাপি। দেখো খুব ভালো করে এটা বুঝে নাও যে কগনিটিভ থেরাপি এমন একটা থেরাপি যেখানে শুধুমাত্র থিঙ্কিং রিলেটেড কথাটা ভাবা হয়, মানে এই ক্ষেত্রে বলা হয় যে আমাদের যত রকম প্রবলেম হচ্ছে সবটাই জাস্ট অনলি রিলেটেড টু আওয়ার থিঙ্কিং, আমাদের থটে ডিস্টারবেন্স রয়েছে যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। সেই ক্ষেত্রে অল আর নান থিঙ্কিং, এই থিঙ্কিং কথাটা দেখেই কিন্তু বুঝতে পারছো তোমরা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হবে, ঠিক আছে। তো cognitive distortion such as all or none thinking are central to which therapy? cognitive distortion মানে কি, thought disturbances থাকে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে। তো এটা কোন মানে কোন থেরাপিতে ইউজ করা হবে, ডেফিনেটলি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে, ওকে। আর জিস্টল্ট থেরাপি যেটা রয়েছে সেই ক্ষেত্রে তোমরা জেনে রাখো হেয়ার অ্যান্ড নাও প্রিন্সিপাল কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে, হেয়ার অ্যান্ড নাও মানে ইমিডিয়েটলি এই ক্ষেত্রে হবে। আচ্ছা নেক্সট, which therapy is based on the idea that clients restructure their thought through dialogue with the therapist? এই ক্ষেত্রে কি হবে, দেখো ক্লায়েন্ট তার যে মানে যে ডিস্টর্টেড থট আছে বা ডিস্টার্ব থট রয়েছে সেটা পুরোটাই চেঞ্জ করবে। কিভাবে চেঞ্জ করবে, পুরোপুরিভাবে কথা বলতে বলতে, মানে কথা বলতে বলতে উইথ দ্য থেরাপিস্ট আমাদের চেঞ্জ হবে। এটা কোন থেরাপির মধ্যে পড়ছে,
বিহেভিয়ারাল থেরাপিতে কি হয়, ম্যাল অ্যাডাপটিভ যে বিহেভিয়ারগুলো রয়েছে সেটা অ্যাডাপটিভ বিহেভিয়ারে আমরা কনভার্ট করতে চেষ্টা করি উইথ দ্য হেল্প অফ দ্য লার্নিং প্রিন্সিপাল। তার মধ্যে আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, এগুলো আমরা জেনারেলি এই ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, একমাত্র যে থেরাপি রয়েছে যেখানে কিনা ডায়ালগ দিয়ে আমাদের থটগুলোকে আমরা রিস্ট্রাকচার করতে পারি সেটা হচ্ছে র্যাশনাল ইমোটিভ থেরাপি। এই ক্ষেত্রে কি হয়, আমাদের যত রকম ইররাশনাল থটস রয়েছে, ইররাশনাল বিহেভিয়ার রয়েছে, প্রত্যেক কটা থটকে আমরা র্যাশনালি ভাবতে এই থেরাপিটা আমাদেরকে শেখায়। দ্যাট ইজ নোন অ্যাজ র্যাশনাল ইমোটিভ থেরাপি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, অ্যাসার্টিভ কমিউনিকেশন মিনস। অ্যাসার্টিভ কমিউনিকেশন মিনস অ্যাকচুয়ালি দেখো কমিউনিকেশনে 4টে টাইপ অফ কমিউনিকেশন রয়েছে। ঠিক আছে, এটার জন্য আমি একটু ভালো করে তোমাদের বোঝাই, যদিও এটা মাস্টার্স লেভেলের কোয়েশ্চেন, মানে এটা অ্যাকচুয়ালি আমরা এমএসসিতে এসে ডিটেলে পড়ি, বাট যেহেতু এক্সামে এসেছে তার মানে ডেফিনেটলি ইম্পর্টেন্ট এবং আমাদের জেনে রাখাটা দরকার। শুধুমাত্র অ্যাসার্টিভ এসেছে তার মানে এই নয় যে অ্যাসার্টিভ থেকে আসবে, বাকি 4টি টাইপ অফ কমিউনিকেশন রয়েছে, প্রত্যেক কটা আমরা দেখে নেব। সো চলো স্টার্ট করছি। কমিউনিকেশন, দেখো ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে নন অ্যাসার্টিভ। ওকে, নন অ্যাসার্টিভ, দেন অ্যাগ্রেসিভ, আচ্ছা এখানে যেহেতু প্রত্যেক কটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, তার জন্য আমি বাকিগুলোকে বোঝানোর জন্য তোমাদের এটা একটু ডিটেলে বলছি। যদিও আমার মনে হয় না যেটা বিশাল মানে খুব রেলিভেন্ট জিনিস, বিশেষ করে এমএসসির এন্ট্রান্সের জন্য, যেহেতু দিয়েছে তার জন্য আমার মনে হলো একটু এক্সপ্লেন করে দেওয়াটাই বেটার। সো চলো ফার্স্ট থেকে স্টার্ট করছি। ঠিক আছে, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে আমরা কি জানি, অ্যাসার্টিভ মানে আমাদের অ্যাকচুয়ালি ক্লিয়ার, সব জিনিসটা তো পজিটিভ হবে, ক্লিয়ার হবে। অ্যাসার্টিভ জিনিসটাতে কি হবে, একজন তার ভেতরের যা যা থট রয়েছে, ফিলিংস রয়েছে, ইমোশনস রয়েছে, প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার কাট এক্সপ্রেস করবে, আই কন্ট্যাক্ট করবে, মানে জেস্টার পশ্চারগুলো উইল বি নর্মাল, একটা কনফিডেন্স থাকবে নিজের মধ্যে, নিজের রাইটসটাকে মেনটেন করবার জন্য যা যা করার দরকার সেগুলো করবে। সাপোজ আমাকে এমন কেউ একটা কিছু কাজ দিচ্ছে যেখানে কিনা আমার সেলফ এস্টিমটা ডিমিনিশ হচ্ছে, আমার নিজের বেসিক হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, অ্যাসার্টিভ যারা হবে তারা ক্লিয়ার কাট তাদের ফিলিংসটাকে ডেসক্রাইব করবে। সাপোজ না আমি এটা এখন পারবো না, তাকে র্যাশনাল দিলেও দিতে পারে। এই ক্ষেত্রে এরা কিন্তু নিজেদেরকে, আমি এরকম বলছি না যে সেলফিশ হয়, এরা নিজেদের রাইটসটাকে ডেফিনেটলি মেনটেন করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাকি প্রত্যেকের রাইটসটাকে এরা মেনটেন করতে পারে। এবং সবথেকে বড় কথা হচ্ছে নিজেদের সেলফ এস্টিমটাকে কখনো ডাউন হতে দেয় না। তো এই অ্যাসার্টিভনেসটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে আমাদের নিজেদের লাইফের জন্য। যে স্পষ্ট বক্তা, আমরা যদি সোজা কথায় একটা মানে সিঙ্গেল ওয়ার্ডে এটাকে বলতে চাই, সেটা হচ্ছে একদম স্পষ্ট বক্তা, এবং সেটা একদম ক্লিয়ার এনাফ হবে। নেক্সট হচ্ছে নন অ্যাসার্টিভ। ঠিক আছে, নন অ্যাসার্টিভ যারা, তাদের কি হয়, তাহলে ফার্স্ট পয়েন্ট গেল আমাদের কনফিডেন্স, দেন যাচ্ছে আই টু আই কন্ট্যাক্ট, দেন যাচ্ছে আমাদের রাইটস, ইমোশনস, সমস্ত জিনিস রয়েছে। ঠিক আছে, আচ্ছা ডিপেন্ডেন্সি, অনেক রকম জিনিসের ওপর বেস করে এগুলো অ্যাকচুয়ালি থাকে। অ্যাসার্টিভ যারা, তারা কিন্তু খুব একটা ডিপেন্ডেন্ট হয় না, মানে নিজের ডিসিশন একদম পজিটিভলি নিজেরা নিতে পারে। বাট ইন কেস অফ নন অ্যাসার্টিভ, যারা নন অ্যাসার্টিভ হয় তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এরা কিন্তু কনফিডেন্সটা এদের খুব লো থাকে। ঠিক আছে, এদের ক্লিয়ার করে কোনো কিছু বলতে পারবে না, বা যখন মনে হবে যে আমার এই কথাটা শুনলে পরে অন্য কেউ একটু হার্ট হতে পারে বা অন্য কেউ ব্যাপারটাকে ঠিকভাবে নেবে না, তখন কিন্তু এদের মধ্যে ডেফিনেটলি একটা মানে তখন সেই জিনিসটা করতে চায় না। বলতে গেলে সোজা বাংলায় যে সবাইকে একটুখানি মানে একটু খুশি রাখতে চায়, এরকম একটা মেন্টালিটি বা এরকম বিহেভিয়ার শো করে হচ্ছে নন অ্যাসার্টিভ যারা, তারা। তো কমিউনিকেশনের প্যাটার্নটা এরকম হয়, আই টু আই কন্ট্যাক্ট প্রপারলি মেনটেন হয় না, নিজেদের ক্লিয়ার করে নিজেদের রাইটটাকে মেনটেন করতে পারে না। যদি কখনো অন্য কেউ তাদের নিজেদের মানে সাপোজ সে বুঝতে পারছে যে আমার নিজের রাইটস ভায়োলেট হচ্ছে, আমি অন্য কারোর হয়ে কোনো কাজ করে দিচ্ছি,
তো সেটাও কিন্তু সে করে দেবে। এবং অনেক সময় ক্লিয়ার করে বলতে পারে না বলে তারা এটা এক্সপেক্ট করে যে অন্য কেউ তাদের যে মনের ভাব বা তাদের যা যা চয়েস ডিসলাইকগুলো অন্য কেউ না বলতেই বুঝে যাবে, যেটা কিনা বাস্তবে হয় না। এবং সেইটার পরে তারা ফ্রাস্ট্রেশন শো করে অনেক সময়। কারণ ধরে নাও আজকে আমার সঙ্গে কারোর একজনের অল্টারনেটিভ ইভিনিং শিফট রয়েছে, তার ইভিনিং শিফট ছিল, আমার একটা অন্য কোনো প্ল্যানিং ছিল, কিন্তু আমাকে ইভিনিং শিফট দিয়ে দেওয়া হয়েছে। তো আমি ক্লিয়ার করে বলতে পারলাম না সিস্টার ইনচার্জকে যে না আমি মানে অ্যাকচুয়ালি আমি এটা করতে পারবো না। ঠিক আছে, হতেই পারে যে আমি এটা করতে পারলাম না, আমি সেটা বলে দিলাম, মানে বলে দিতে পারলাম না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, দেখো এদের যেহেতু এরা ক্লিয়ার করে বলতে পারছে না, তার জন্য কি হবে, এদের মনে একটা ফ্রাস্ট্রেশন যে আমি এতবার ভাবে বোঝানোর চেষ্টা করলাম, ক্লিয়ার করবে না, বাট হাব দিয়ে বোঝানোর চেষ্টা করবে, তারপরেও এরা মানে আমার যে ডিজায়ারটা ছিল সেটা ফুলফিল হলো না। তাহলে কি হলো, তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসবে, বাট নিজে ক্লিয়ার করে বলবে না। এটা হচ্ছে নন অ্যাসার্টিভ। নেক্সট হচ্ছে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে বোঝাই যাচ্ছে নিজেরা খুব অ্যাঙ্গার দেখাবে, ভীষণভাবে নিজেদের অথরিটি পাওয়ার শো করবে, এবং সেটা করে কিন্তু নিজের রাইটটা শুধু মেনটেন করতেই পারে, কোনো ব্যাপার না, বাট এরা অন্যের রাইটকে ভায়োলেট করবে, নিজের কাজগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। এটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস। ঠিক আছে, লাস্ট হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেসিভ। প্যাসিভ অ্যাগ্রেসিভে কি হয়, প্যাসিভ অ্যাগ্রেসিভ হচ্ছে ভীষণ শাই টাইপের শো করে, হস্টাইল হয় এরা, কিন্তু এদের মনের মধ্যে একরকম মানে মুখের ওপর কিছু বলবে না, বাট পিঠ পিছে যেটাকে আমরা বলি না, সো সেই পিঠ পিছে এরা অন্য একটা কিছু প্ল্যানিং করবে, মেবি অন্য রকম কিছু বলার চেষ্টা করবে, বা যেটা আমরা বলি যে পিছন থেকে ছুরি মারা, সেই বিহেভিয়ারগুলো প্যাসিভ অ্যাগ্রেসিভদের মধ্যে দেখা যায়। মুখের ওপর কিছু না বলে অন্যের অনেক রকম ক্ষতি এরা কিন্তু করতে পারে। সেটা হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেসিভ কমিউনিকেশন অর প্যাসিভ অ্যাগ্রেসিভ টাইপ অফ বিহেভিয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অ্যাসার্টিভ, নন অ্যাসার্টিভ, অ্যাগ্রেসিভ, প্যাসিভ অ্যাগ্রেসিভ, 4টে টাইপ অফ বিহেভিয়ার আমরা পড়লাম। আমরা এতটুকু বুঝলাম, অ্যাসার্টিভ হচ্ছে সব থেকে ভালো, সমস্ত কিছু একদম ক্লিয়ার করে দেবে। নন অ্যাসার্টিভ কোনো কিছু ক্লিয়ার করতে পারবে না ভীষণ, এবং এরা কিন্তু সব থেকে বেশি এক্সপ্লয়েটিভ নন অ্যাসার্টিভরাই হয়, কারণ যেহেতু নিজের কথাটা নিজেরা বলতে পারে না, আর সবসময় আমাদের দুনিয়াতে এখন এরকম নেই যে সবাই আমাদের হয়ে কিছু বলে দেবে, সেজন্য সব থেকে বেশি সাফারার কিন্তু নন অ্যাসার্টিভরা হয়। নেক্সট অ্যাগ্রেসিভ, যারা নিজেদের রাইটটাকে মেনটেন করার জন্য অন্যকে ম্যানিপুলেট করছে, অ্যাগ্রেশন দেখাচ্ছে, অ্যাঙ্গার দেখাচ্ছে, অথরিটি দেখাচ্ছে এবং অন্যের রাইটটাকে ভায়োলেট করছে, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ। প্যাসিভ অ্যাগ্রেসিভ হচ্ছে খুব চুপচাপ থাকছে, বাট অন্যরকম কিছু কাজকর্ম তারা পিছে করছে, দ্যাট ইজ দ্য প্যাসিভ অ্যাগ্রেসিভ। এবং দিস প্যাসিভ অ্যাগ্রেসিভ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস কাইন্ড অফ কমিউনিকেশন। ঠিক আছে, এতটুকু আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, এর থেকে বেশি এমসিকিউ সলভ করবার জন্য দরকার হয় না। তাহলে অ্যাসার্টিভ কমিউনিকেশন মিনস, তাহলে কি বুঝলে, দেখো অ্যাগ্রেসিভ রেসপন্সেস না, অ্যাগ্রেসিভ একদমই নয়, প্যাসিভ রেজিস্ট্যান্স কখনোই নয়, এক্সপ্রেসিং থটস ক্লিয়ারলি অ্যান্ড রেসপেক্টফুলি, ডেফিনেটলি দিস ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। Next, in Hildegard Peplau's interpersonal relations model, the focus is on which of the following? Hildegard Peplau's interpersonal relation model যেটা হয় সেটা শুধুমাত্র নার্সের সঙ্গে তার ক্লায়েন্টের একটা রিলেশনশিপ হয়, যেটা কিনা 1-to-1 হয়, সেই জন্য এটা ডেফিনেটলি ইট উইল বি সেন্টার্ড অন ইন্ডিভিজুয়ালের নিডের ওপর, ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্টাল লেভেলের ওপর বেস করে অ্যাকচুয়ালি ইন্টারপার্সোনাল থিওরিটা আমরা পড়ি আর কি। তো সেই জন্য এটা ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল, এবং শুধুমাত্র ইন্ডিভিজুয়াল নয়, এইটুকু জেনে রাখো যে ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্টাল এজের ওপর বেস করে, ঠিক আছে, কোন এজে কোন ডেভেলপমেন্টাল পিরিয়ড চলছে সেইটার ওপর বেস করে আমাদের এই ক্ষেত্রে কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা গ্রো করে। নেক্সট, আ নার্স ফেলস টু অ্যাসেস এ ক্লায়েন্ট ইন ফিজিক্যাল রিস্ট্রেন according to the frequency stipulated in the hospital policy. The nurse behavior legally constitutes which of the following? দেখো এই ক্ষেত্রে কি বলছে, একজন পেশেন্ট যাকে কিনা ফিজিক্যালি রিস্ট্রেন করা হয়েছিল এবং হসপিটাল পলিসিতে একটা ফ্রিকোয়েন্সি আছে যে এইভাবে আমি ফিজিক্যাল রিস্ট্রেন করতে পারি, যদিও রিস্ট্রেনিং এখন কমপ্লিটলি ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যাক্ট যেটা এখন রিসেন্টলি চলছে 2017-18 যে যেটা এখন রয়েছে, আমরা যেটাকে ফলো করছি, সেখানে কমপ্লিটলি ইসিটিও যেরকম বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু রেস্ট্রেনিংও একদমই করতে পারি না পেশেন্টকে। ঠিক আছে, বাট তা সত্ত্বেও খুব অ্যাগ্রেসিভ ক্লায়েন্ট, কোনোভাবেই তাকে মেনটেন করা যাচ্ছে না বা অন্যকে হয়তো হার্ম করছে কখনো, সেই ক্ষেত্রে কিছু কিছু সময় সিডেটিভ দেওয়ার পরেও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে রিস্ট্রেনিং করা হয়। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কি বলছে যে আমাদের এই যে রিস্ট্রেনিংটা, এটা যে পলিসি, হসপিটাল পলিসি রয়েছে সেটা ভায়োলেট হয়েছে এবং সেই ফ্রিকোয়েন্সিটা আমরা মেনটেন করতে পারছি না, সেটাতে নার্স ফেল করেছে।
দ্য নার্স বিহেভিয়ার লিগালি কনস্টিটিউটস হুইচ অফ দ্য ফলোয়িং, তাহলে এটা জিনিসটা কি, এটা নেগলিজেন্স, ডিফেমেশন, ফলস ইমপ্রিজনমেন্ট নাকি ব্রিচ অফ ক্লায়েন্ট প্রাইভেসি? দেখো ব্রিচ অফ ক্লায়েন্ট প্রাইভেসি তখন হতো যদি পেশেন্টের ডায়াগনোসিসটা কি সেটা সবারই সামনে আমরা বলতাম, সেটা যখন বলছি না তাহলে ব্রিচ অফ ক্লায়েন্ট প্রাইভেসি হচ্ছে না। ফলস ইমপ্রিজনমেন্ট তো ডেফিনেটলি নয়। ডিফেমেশন মানে পেশেন্টের নামে কারোর সামনে কিছু খারাপভাবে বলা বা যেখানে পেশেন্টের মানে নিজের রেসপেক্টের ডাউন হয়ে যাবে সেই ধরনের কোনো কথাবার্তা অন্যদের সঙ্গে ডিসকাস করা, এটাকে আমরা ডিফেমেশন বলি। তো এই ক্ষেত্রে সেরকম কিছু হচ্ছে না, বাট এই ক্ষেত্রে ডেফিনেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে নেগলিজেন্স। নার্সের একটা রেসপন্সিবিলিটি ছিল, যে রেসপন্সিবিলিটিটা বা যে অ্যাসেসমেন্টটা নার্স করতে পারেনি প্রপার টাইমে, তাহলে এটা ডেফিনেটলি হবে নেগলিজেন্স। নেক্সট, দ্য ফার্স্ট স্টেজ অফ স্ট্রেস রেসপন্স ইজ, দ্য ফার্স্ট স্টেজ অফ স্ট্রেস রেসপন্স, অ্যাকচুয়ালি দেখো স্ট্রেস রেসপন্সের টোটাল 3টে স্টেজ রয়েছে, ঠিক আছে, টোটাল 3টে স্টেজ রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যালার্ম রিয়াকশান। অ্যালার্ম রিয়াকশানে কী হবে, অটোনমিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, অ্যাড্রিনালিন রাশ হবে, হার্ট রেট বাড়বে, সিক্রেশনস বাড়বে, তার সঙ্গে হচ্ছে মানে সোয়েটিং হবে, প্যালপিটেশনস হবে, ব্রঙ্কোডাইলেটেশন হবে, এই জিনিসগুলো কিন্তু এই ক্ষেত্রে দেখা যেতে পারে, ঠিক আছে, অ্যালার্ম রিয়াকশানে। নেক্সট স্টেজ অফ রেজিস্ট্যান্স স্টেজে কি হবে, আমাদের অ্যালার্ম রিয়াকশানে যা যা ফিজিওলজিক্যাল সিচুয়েশন হয়েছে মানে অ্যাড্রিনালিন রাশের জন্য যা যা কিছু হয়েছে সেই সমস্ত কিছু রেজিস্ট্যান্স ফেজে সেই জিনিসগুলোই হবে, এবং এর পরে বডির অন্য কোনো চেঞ্জ করবার জন্য বডি কিন্তু রেজিস্ট করবে যে আমার অন্য কোনো চেঞ্জের দরকার, এবং চেষ্টা করবে ফার্স্ট স্টেজে যা যা অ্যালার্ম রিয়াকশানে যা যা কিছু হয়েছে সেই জিনিসটাকে কন্টিনিউ করে স্ট্রেস রেসপন্সটার সঙ্গে ডিল করতে, অন্য নতুন করে কোনো রকম রেসপন্স, ফিজিক্যাল রেসপন্স, ইমোশনাল রেসপন্স বডি করতে চাইবে না, এটা হচ্ছে ফেজ অফ রেজিস্ট্যান্স। যদি ফেজ অফ রেজিস্ট্যান্সের মধ্যে স্ট্রেস রিজলিউশন হয়ে গেল, মানে এই সময় স্ট্রেসের যা যা কিছু এফেক্ট পড়ার সেইটুকু আমরা রিজলিউট করে ফেললাম, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে আর কোনো রকম ইস্যুস নেই। বাট যদি এই ফেজ প্রপারলি মানে সাকসেসফুলি যদি এই ফেজে স্ট্রেসটাকে আমরা রিজলিউট না করতে পারি, তাহলে কি হয়, তাহলে নেক্সট একটা ফেজে আমরা চলে যাই, দ্যাট ইজ দ্য এক্সহশন ফেজ। এবং এই এক্সহশন ফেজটা কি হবে, এক্সহশন ফেজে কিন্তু এটা হচ্ছে থার্ড স্টেজ। এক্সহশন ফেজে কিন্তু কখনোই আমাদের যে এক্সট্রা কোনো রকম বডিতে এনার্জি যে কোনো স্ট্রেসকে ডিল করার জন্য সেটা আর থাকে না, মানে আমরা অলওয়েজ যেন ওই স্ট্রেসটাকে আমরা মেনে নিই, স্ট্রেসের সঙ্গেই আমাদের থাকতে হয়, এবং এটা লং টার্ম হলে একটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, ইভেন কার্ডিয়াক প্রবলেমগুলোও কিন্তু দেখা যেতে পারে যদি লং টার্মে স্ট্রেসটা পারজিস্ট করে যায়, হেডেক, ইভেন এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট অবধি হয়ে যেতে পারে। তাহলে ফার্স্ট স্টেজ অফ স্ট্রেস রেসপন্স হচ্ছে অ্যালার্ম রিয়াকশন, দেন রেজিস্ট্যান্স অ্যান্ড দেন এক্সহশন। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি বলছে দেখো, দ্য ফার্স্ট স্টেজ অফ স্ট্রেস রেসপন্স ইজ দ্য স্টেজ অফ অ্যালার্ম রিয়াকশন, স্টেজ অফ এক্সহশন, স্টেজ অফ রেজিস্ট্যান্স অ্যান্ড স্টেজ অফ ফ্লাইট। তাহলে কোনটা হবে, ডেফিনেটলি হবে স্টেজ অফ অ্যালার্ম রিয়াকশন। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ among the following is not a short acting benzodiazepine? দেখো শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং এরকম ডিফারেন্ট টাইপ অফ বেনজোডাইজাপিন রয়েছে, ডেফিনেটলি তোমরা পড়বে, আমি যখন ডিটেলে এই পার্টটা পড়াবো তখন। বাট এতটুকু জেনে রাখো, ডায়াজেপাম ইজ আ লং অ্যাক্টিং বেনজোডাইজাপিন, যেটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ হসপিটাল প্রসিডিওরে, সার্জিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু ডায়াজেপাম ইউজ করা হয়। তো ডায়াজেপাম ইজ লং অ্যাক্টিং। এখানে কোশ্চেন দিচ্ছে নট আ শর্ট অ্যাক্টিং, এগুলো কিন্তু তোমরা এই জন্য তোমাদেরকে বলছি এগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে, যে কোশ্চেনে কি আছে নট আ শর্ট অ্যাক্টিং বলে দিয়েছে, তার মানে কোনটা শর্ট অ্যাক্টিং নয় সেটা, তার মানে ইদার মিডিয়াম অ্যাক্টিং অর লং অ্যাক্টিং হবে। যেহেতু ডায়াজেপাম অপশনে রয়েছে তাহলে ডায়াজেপাম ইজ দ্য মোস্ট স্পেসিফিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ম্যাজিক্যাল থিঙ্কিং, পিকুলিয়ার নোশনস, আইডিয়াজ অফ রেফারেন্স, ইলুশনস অ্যান্ড ডিসরিয়ালাইজেশন আর পার্ট অফ হুইচ পার্সোনালিটি ডিসঅর্ডার? তোমাদের আমি পার্সোনালিটি ডিসঅর্ডার ডিটেলে পড়াবো, বাট এখানে অপশনগুলো কী কী একটু জাস্ট দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য প্যারানয়েড। দেখো প্যারানয়েড সিজোফ্রেনিয়া আলাদা, প্যারানয়েড পার্সোনালিটি আলাদা, বাট সেটা হওয়ার পরেও কিন্তু কিছু কিছু ট্রেট আমাদের মোটামুটি সেম থেকে যায়। প্যারানয়েড পার্সোনালিটিতে কিন্তু প্যারানয়েড ডিলিউশন আমরা আগে পড়েছি, সেই ক্ষেত্রে কী ছিল, আমাদের সবসময় একটা সন্দেহ টাইপের একটা ফিলিংস থাকতো, মানে সবসময় সন্দেহ করছে, সমস্ত কিছুতে মিসট্রাস্ট থাকছে, কাউকে ট্রাস্ট করতে পারছে না, এবং এই জিনিসগুলো কিন্তু প্যারানয়েডে দেখতে পাওয়া যায়, তাই তো ডিলিউশন অফ রেফারেন্স, ডিলিউশন অফ পারজিকিউশন, ওথেলো সিনড্রোম, ডিলিউশন অফ ইনফিডিলিটি, এগুলো কিন্তু খুব কমনলি প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে থাকে। প্যারানয়েড পার্সোনালিটির ক্ষেত্রে এই সন্দেহটা, এই যে মিসট্রাস্টের ফিলিংটা, এটা সবসময় থাকবে,
এরা কাউকে ট্রাস্ট করতে পারবে না, এবং শুধু তাই নয়, এরা এই যে কাউকে ট্রাস্ট করে না, কারোর সঙ্গে ইজিলি ইমোশনালি অ্যাটাচড হয় না, কারণ খুব স্বভাবত এদের কিন্তু ট্রাস্টের একটা ইস্যু হয়। সেই ক্ষেত্রে এরা কিন্তু কখনো মানে নিজেকে খুব মানে এটা দেখাতে চাইবে, এটা শো অফ করে যে ওকে আমি কিন্তু কারোর সঙ্গে ইমোশনালি চট করে অ্যাটাচড হই না, আমি কিন্তু কাউকে ট্রাস্ট করি না। বাট এটা কিন্তু একটা পার্সোনালিটি ডিসঅর্ডার, দ্যাট ইজ দ্য প্যারানয়েড পার্সোনালিটি। তাহলে তোমরা সোজা কথায় বাংলা একটা কথা মনে রাখবে, প্যারানয়েড মানে অ্যাকচুয়ালি খুব ডাউটফুল হবে এরা, ঠিক আছে, ডাউটফুল হবে। নেক্সট ইজ দ্য সিজয়েড। সিজয়েড পার্সোনালিটি, আগে সিজোফ্রেনিয়া পড়াতে গিয়ে বলেছিলাম যে সিজয়েড, সিজোটাইপাল, সিজোফ্রেনিফর্ম, সিজোএফেক্টিভ, এই টার্মগুলো তোমরা খুব ক্লোজ মনে হয়, ক্লোজ টু ইচ আদার। আজকে সিজয়েড সিজোটাইপালটা আমি এখানে বলবো, এছাড়া পার্সোনালিটি যখন পড়াবো অবশ্যই ডিটেলে পড়াবো। সিজয়েড এই পার্সোনালিটিতে অ্যাকচুয়ালি কী হয় বলো তো, পেশেন্টরা ভীষণ মানে সলিটারি থিঙ্কিংয়ের মধ্যে থাকে, ঠিক আছে, নিজেরা একা একা থাকতে পছন্দ করে, অনেক সময় ভীষণ মানে কারোর সঙ্গে মিশতে চাইছে না, নিজেদের মতন করে নিজেরা থাকতে মানে নিজেদের মতন করে নিজেরা থাকে, একটা সোশ্যাল উইথড্রল অনেক সময় কিন্তু দেখা যায়। এটা হচ্ছে সিজয়েড। বাট এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অড বিহেভিয়ার, ম্যাজিক্যাল থিঙ্কিং, ডিলিউশন, হ্যালুসিনেশন কিচ্ছু থাকে না, ঠিক আছে, এটা হচ্ছে সিজয়েড পার্সোনালিটি। এবং সিজয়েড পার্সোনালিটি কিন্তু একদম চাইল্ডহুড থেকে মোটামুটি দেখা যায়। নেক্সট হচ্ছে সিজোটাইপাল। এই সিজোটাইপাল পার্সোনালিটিকে আমরা অনেক সময় কিন্তু সিজোফ্রেনিয়ার ট্রেট বলতে পারি, মানে সিজোটাইপাল পার্সোনালিটি থাকলে পরে এবং তার সঙ্গে স্ট্রেস যদি অ্যাড হয়, যেরকম আমরা স্ট্রেস ডায়াস্থেসিস মডেল পড়েছি সিজোফ্রেনিয়াতে, সেরকম থাকলে কিন্তু সিজোফ্রেনিয়া হতে খুব একটা সময় লাগার কথা না। তো অড ইসেন্ট্রিক বিহেভিয়ার, ঠিক আছে, ম্যাজিক্যাল থিঙ্কিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সিজোটাইপালে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর বর্ডার লাইনের ক্ষেত্রে এদের মধ্যে মানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ চট করে এরা তৈরি করতে পারবে না, এদের খুব মুড সুইংস হবে, ফ্রিকল মাইন্ডেড হবে, প্রপারলি ডিসিশন মেকিং যেটা করলো সঙ্গে সঙ্গে সেটা আবার চেঞ্জ করে দিচ্ছে, স্টেটমেন্ট চেঞ্জ করছে, খুব অ্যাঙ্গার থাকে, অনেক সময় অ্যাগ্রেশন দেখায়, সুইসাইডাল থট থাকে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক সময় করে। এই জিনিসগুলো হচ্ছে বর্ডার লাইন ডিসঅর্ডারে দেখা যায়। তাহলে আমাদের এই ক্ষেত্রে কী বলেছে দেখো, ম্যাজিক্যাল থিঙ্কিং, peculiar notions, ideas of references, illusion, derealization are part of which personality disorder? Definitely the answer is schizotypal, মানে odd, eccentric, magical behavior, magical thinking, delusions, illusions, এই সমস্ত কিছু কিন্তু আমরা schizotypal-এ দেখতে পারি। নেক্সট, সিমটমস অফ অ্যালকোহল উইথড্রল ইনক্লুড। দেখো অ্যালকোহল উইথড্রলে কিন্তু অনেক রকমের সিমটম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যালকোহল উইথড্রল মানে অনেক দিন ধরে কোনো একজন পেশেন্ট সে অ্যালকোহলিক, তো অনেক দিন অ্যালকোহল নেওয়ার পর হঠাৎ করে দেখা গেল তার অ্যালকোহল উইথড্র হলো, এবং সেটা 24 আওয়ার টু 36 আওয়ারের মতন, মানে 1-1.5 দিন মতন অ্যালকোহলের উইথড্রল থাকছে। তো এই সময় আমরা কি দেখতে পাবো, মানে এই যে উইথড্রলটা হচ্ছে, এই উইথড্রলের জন্য আমরা কী কী সিমটম তার মধ্যে দেখতে পাবো। অ্যাকচুয়ালি দেখো অ্যালকোহলটা কিন্তু মানে আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে তার উপরে একটা কামিং এফেক্ট দেয়, মানে পেশেন্টের কিন্তু ঘুম পায়, ঠিক আছে। তো যদি অ্যালকোহলিজমটা কন্টিনিউ মানে হঠাৎ করে স্টপ হয়ে যায়, মানে নিতে পারছেন অ্যালকোহল, তাহলে কী হবে, এই যে ঘুম ঘুম ভাব সেটা চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখো, ট্রেমার, ঠিক আছে, একদম এটা কিন্তু আমি বলছি জাস্ট একটা উইথড্রল ফেজে, ঠিক আছে, জাস্ট 24 আওয়ার টু 36 আওয়ারের মতন বন্ধ হয়েছে এরকম, তার বেশি না। ট্রেমার দেখা যাবে, ইনসোমনিয়া দেখা যাবে, আচ্ছা, নজিয়া, ভমিটিং দেখা যাবে। এগুলো কিন্তু একদম আইডিয়াল উইথড্রল সিমটমের ফার্স্ট স্টেজ অফ উইথড্রল সিমটমে আমরা এগুলো দেখতে পাবো। নেক্সট দেখো অ্যালকোহলের আরেকটা স্টেজ হয় যেটাকে আমরা বলছি ডেলিরিয়াম ট্রেমান্স, ঠিক আছে, ডিটি, আমি ডেলিরিয়াম ট্রেমান্স ডিটি বলেই লিখছি। এই ফেজটাতে কী হবে, এটা কিন্তু মোটামুটি হেভি অ্যালকোহল থেকে কমপ্লিটলি 2 to 4 ডেজ যদি অ্যাবস্টিনেন্স থাকে, অর্থাৎ হেভি অ্যালকোহল থেকে হঠাৎ করে 2 থেকে 4 দিন কমপ্লিটলি অ্যালকোহল যদি স্টপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কোন কোন সিমটমগুলো দেখতে পাবো, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো লস অফ কনসিয়াসনেস হতে পারে, ঠিক আছে, আচ্ছা, ভিভিড হ্যালুসিনেশন হতে পারে অনেক সময়। আচ্ছা, লস অফ কনসিয়াসনেসটাকে আমরা ক্লাউডিং অফ কনসিয়াসনেস বলেই পড়ি, সরি, লস অফ নয়, এটা হবে অ্যাকচুয়ালি ক্লাউডিং অফ কনসিয়াসনেস। ক্লাউডিং অফ কনসিয়াসনেস, ভিভিড হ্যালুসিনেশন, এছাড়া হচ্ছে অটোনমিক ডিস্টারবেন্সের মধ্যে হাইপারথার্মিয়া, ডায়াফোরেসিস মানে এক্সেসিভ সোয়েটিং,
ট্যাকিকার্ডিয়া, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়, এগুলোও কিন্তু উইথড্রয়াল সিমটমের জন্য হয় এবং সেটা হয় মোটামুটি 2 to 4 ডেজ। যদি হেভি অ্যালকোহলিজম থেকে হঠাৎ করে সাডেনলি কমপ্লিটলি উইথড্র হয়ে যায় তখন সেই সিমটমে আমরা এগুলো দেখতে পাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আরেকটা সিমটম দেখি, সেটা হচ্ছে অ্যালকোহলিক ফিট বা রাম ফিট। রাম ফিট জিনিসটা কি? অ্যালকোহলিজম থেকে, হেভি অ্যালকোহলিজম থেকে 24 to 36 আওয়ার কমপ্লিটলি অ্যাবস্টিনেন্সের পর অনেক সময় জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার দেখা যায়, GTCS, এটা দেখা যায়। এটা হচ্ছে রাম ফিটস বলে আমরা জানি। তো এই ক্ষেত্রে আমাদের কি বলছে, সিমটমস অফ অ্যালকোহল উইথড্রল। সিমটমস অফ সিম্পল জিনিসটা একদম, অ্যালকোহল উইথড্রলে কী কী সিমটম হতে পারে? ইউফোরিয়া, হাইপার অ্যাক্টিভিটি, ইনসোমনিয়া। ওকে, নেক্সট দেখা যাক। ডিপ্রেশন, সুইসাইড আইডিয়েশন অ্যান্ড হাইপারসোমনিয়া। দেখো, ডিপ্রেশন হয় কিন্তু উইথড্রলের জন্য মানে অনেক দিন পর, মানে অনেক দিন উইথড্র হতে হতে কোনো ট্রিটমেন্ট যদি না হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। সুইসাইডাল আইডিয়েশন অ্যালকোহলিজমের ক্ষেত্রে ডেফিনেটলি আসে, বাট উইথড্রলের জন্য নয় জেনারেলি। মেনলি একটা হচ্ছে ধরো অনেক দিন ধরে মানে অ্যালকোহলিজমের জন্য তো তাদের সোশ্যাল লাইফ হ্যাম্পার হয়, পারফরমেন্স খারাপ হয়, সেই জন্য অনেক সময় কাজের জায়গা থেকে নানা ধরনের প্রবলেম দেখা যায়, সেই জন্য অনেকে টার্মিনেশন হয়ে যায় জব, সেই সমস্ত রিজনের জন্য সুইসাইডাল আইডিয়েশন দেখা যায়। ইনফ্যাক্ট হচ্ছে ধরো অ্যালকোহলিজমে যে টাকাটা, সেই অ্যামাউন্ট অফ মানিটাকে জোগাড় করতে গিয়েও কিন্তু অনেক সময় এগুলো দেখা যায়। বাট শুধুমাত্র উইথড্রলের জন্য যে সুইসাইডাল আইডিয়েশন হবে এরকম হতে পারে না। হাইপারসোমনিয়ার মানে অতিরিক্ত ঘুম, ঠিক আছে। নেক্সট, ডায়াফোরেসিস, নজিয়া, ভমিটিং, ট্রেমার। ওকে, ট্রেমার, নজিয়া, ভমিটিং খুব কাছাকাছি। নেক্সট দেখো, আনস্টেডি গেট, নিস্ট্যাগমাস, প্রোফাউন্ড ডিসওরিয়েন্টেশন। এই জিনিসগুলো কিন্তু ডেলিরিয়াম ট্রিম্যান্সের ক্ষেত্রে হতে পারে, বাট সিম্পল অ্যালকোহল উইথড্রলের ক্ষেত্রে ডায়াফোরেসিস, নজিয়া, ভমিটিং and tremor, this is the most appropriate answer. Option C is the right answer. Next, identify the best technique to improve eye to eye contact in children with autism. autism এর বাচ্চাদের আগের দিনই বলেছি অটিস্টিক অ্যালুফনেস থাকে, আই টু আই কন্ট্যাক্ট একদম এরা মেনটেন করতে পারে না। তো তাদেরকে আমি যদি প্রপার ইমপ্রুভ করতে চাই আই টু আই কন্ট্যাক্ট, তাহলে কি করতে হবে? সবার আগে যেটা বলি, এখানে অপশন আছে কিনা আমি জানি না, খুব পেশেন্স রাখতে হয়, ঠিক আছে। পেশেন্স না থাকলে পরে ডেফিনেটলি অটিজমের বাচ্চাদের ট্যাকেল করা ভীষণ মুশকিল হয়। আচ্ছা, টেলিং দ্য চাইল্ড রিপিটেডলি টু লুক অ্যাট ইউ, করতে পারি ডেফিনেটলি। তাদেরকে একবার বললে পরে হয় না, রিপিটেডলি কোনো কথা বলতে বলতে তারা আস্তে আস্তে শেখে, এটা হতে পারে, ঠিক আছে। ফোর্সিং দ্য চাইল্ড টু প্লে উইথ আদার চিলড্রেন, কখনো না, ফোর্স করলে কোনো কিছুই হবে না। থার্ড, সিটিং দ্য চাইল্ড বিফোর আ মিরর অ্যান্ড লুকিং অ্যাট দ্য ইমেজ। ওকে, নেক্সট দেখি, ইনস্ট্রাক্টিং দ্য চাইল্ড টু মেক আই কন্ট্যাক্ট উইথ আদার, কখনোই করবে না। অপশন এ আর সি এর মধ্যে একটা আমাদের কনফিউশন থাকলো, তাহলে রিপিটেডলি যদি আমি তাদেরকে আমার দিকে তাকাতে বলি সেটা অবশ্যই এটা ওয়ার্ক করে, ঠিক আছে। সিটিং দ্য চাইল্ড বিফোর আ মিরর অ্যান্ড লুকিং অ্যাট দ্য ইমেজ, অ্যাকচুয়ালি অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু চেনা জিনিসের সঙ্গে ওরা একটু তাও কমিউনিকেট করতে চায়, ঠিক আছে। তো ওরা নিজেকে চেনে, তাদেরকে আয়নার সামনে রেখে যদি রিপিটেডলি বলা হয় নিজের দিকে তাকাও, দেখো ওটা আয়না, তুমি তাকাও একবার, দেখো দেখতে পাচ্ছ, এইভাবে বললে কিন্তু তাদের ক্ষেত্রে এফেক্টিভ অনেকটা বেশি হয়। সেই জন্য অপশান সি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু যদি অপশান সি না থাকতো, এখানে একটা অন্য কোনো অপশানস থাকতো, তাহলে অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। যেহেতু এ আর সি এর মধ্যে সিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু এখন আমাদের কোশ্চেনের প্যাটার্নটা এরকমই হয়ে গেছে, একদম প্রায়োরিটি ওয়াইজ হচ্ছে বা বেস্ট অপশান, বেস্ট পসিবল অ্যান্সারটা আমাদের দেখতে হচ্ছে, সেই জন্য আমরা সিটাকে দেখলাম, ঠিক আছে। নেক্সট, আ পেশেন্ট ইন এ ডি অ্যাডিকশন ইউনিট, তাহলে ডি অ্যাডিকশন ইউনিটে পেশেন্ট রয়েছে। ডেমনস্ট্রেট আনইনটেনশনাল ফিলিং অফ গ্যাপস অফ মেমোরি উইথ আনট্রু অ্যান্ড ফ্যান্সিফুল ইনফরমেশন, দিস ইজ টার্মড অ্যাজ। আচ্ছা, তার মানে ধরো মেমোরি রয়েছে এরকম এরকম এরকম, মাঝে এতগুলো গ্যাপ রয়েছে মেমোরির, মানে এতটা মনে পড়েছে, মাঝখানে কিছুটা টাইম মনে পড়ছে না, আবার মনে পড়েছে, মাঝখানের এই টাইমটা মনে পড়ছে না। তো আমরা এই টাইমে কিছু ভুলভাল মেমোরি দিয়ে এই গ্যাপটাকে আমরা ফিল করে দিলাম। জিনিসটা কি? এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি কনফ্যাবুলেশন, ঠিক আছে। ভুলভাল মানে ফ্যাক্ট দিয়ে কোনো একটা মেমোরির যে গ্যাপটা সেটাকে ফিল করে দেওয়া। আমাদের হয়তো আমাদের 5 বছর বয়সে স্কুলে কি হয়েছিল তার হয়তো কিছুটা মনে আছে, বাকি আবার কিছুটা মনে আছে, মাঝখানেরটা নেই। সেই টাইমে আমরা একটা গল্প দিয়ে জিনিসটাকে মানে ভর্তি, মানে সেই মেমোরিটাকে ফিল করলাম, মেমোরি গ্যাপটাকে আমি ফিলিং করলাম, সেটা আনকনশিয়াস, ডেফিনেটলি না বুঝেই করা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা কি হতে পারে, এটাকে বলা হয় কনফ্যাবুলেশন। এছাড়া বাকিগুলো দেখে নিই। অ্যামনেশিয়া মানে ফরগেটফুলনেস, কোনো একটা পার্টিকুলার ইভেন্টকে আমরা ভুলে গেছি, এই জিনিসটা হচ্ছে অ্যামনেশিয়া। হাইপার অ্যামনেশিয়া মানে খুব মানে কি বলবো জিনিসটাকে, খুব মাইনর ডিটেল, ঠিক আছে,
একদম ডিটেলে আমাদের এই ক্ষেত্রে মনে থাকবে। অনেক বছর আগেকার একটা কথা, যেটা জেনারেলি মনে থাকার কথা না, সেটা মনে আছে এবং খুব মাইনর ডিটেল তার আমাদের একদম বলে দেওয়া যায়, সেইটা হয়েছে হাইপারমেশিয়া। নেক্সট হচ্ছে কনফ্যাবুলেশন, তো বলে দিলাম। আর ডেজাভু মানে হচ্ছে কোনো একটা ধরো অচেনা জায়গা রয়েছে, বাট অচেনা জায়গাকে হঠাৎ করে কোনো একটা চেনা জায়গা রয়েছে, চেনা জায়গাকে হঠাৎ করে আমাদের মনে হবে যেটা খুব অচেনা একটা কোনো জায়গা, সেটা হচ্ছে ডেজাভু। আর জামাইজভু রয়েছে, জামাইজভু কি কোনো একটা অচেনা জায়গা যেটাকে আমরা কোনোদিন দেখিনি, বাট এটা সাপোজ টু সিমিলার, মানে আমার মনে হবে এটা খুব চেনা আমাদের একটা জায়গা, এটা হচ্ছে ডেজাভু। তাহলে এই ক্ষেত্রে কনফ্যাবুলেশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, one patient admitted in the psychiatric unit, একজন পেশেন্ট অ্যাডমিটেড রয়েছে with diagnosis of schizophrenia. Which of the following behavior therapy can be provided to this patient on operant conditioning? সিজোফ্রেনিয়ার পেশেন্টদেরকে আমরা কোন থেরাপি দিতে পারি? আচ্ছা, এগুলো সবগুলোই টাইপ অফ বিহেভিয়ারাল থেরাপি, তাই এখানে এলিমিনেশন করে কিছু বাদ দেওয়া যাবে না। টোকেন ইকোনমি, সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন, ফ্লাডিং, অ্যাভারশন থেরাপি। দেখো, অ্যাভারশন থেরাপি মেনলি অ্যালকোহলিজমের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ডাইসালফিরাম থেরাপি, যেটা অ্যালকোহলিজমের ক্ষেত্রে ডাইসালফিরাম থেরাপি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাভারশন থেরাপির এক্সাম্পল, এটা প্রথমেই বাদ। ফ্লাডিং, ফোবিয়া, সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন, এগুলো কিন্তু মেনলি ফোবিয়ার জন্য ইউজ করা হয়। ডিটেলে আমরা পড়াবো। টোকেন ইকোনমি, টোকেন ইকোনমি জিনিসটাতে কি হয়, টোকেন ইকোনমিতে আমরা কোনো একটা পার্টিকুলার ডিজায়ারেবল অ্যাটিটিউড বা ডিজায়ারেবল বিহেভিয়ার কিছু একটা রয়েছে, বা ধরে নিলাম একজন কোনো সিজোফ্রেনিয়া পেশেন্ট, তার আজকের ওয়ার্ডের টাস্ক ছিল, যেহেতু তারা মিলিউ থেরাপির মধ্যে মেনলি থাকে, তার আজকে ওয়ার্ডের টাস্ক ছিল সে 10টা গাছে জল দেবে, এতটুকুই তার টাস্ক ছিল। যদি সে টাস্কটাকে প্রপারলি ফুলফিল করতে পারে তাহলে তাকে আমরা একটা টোকেন দেব। সেই টোকেনটা কি, সেটা যে কোনো রকম একটা টোকেন থাকতে পারে, তার ডিফারেন্ট ভ্যালুজ হতে পারে। কোনোটা দিয়ে সে কফি শপে যেতে পারে চাইলে, কোনোটা দিয়ে সে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারে, কোনোটা দিয়ে সে মুভি হলে যেতে পারে, এরকম। ইদার সে সেদিনই ইউজ আপ করবে সেটাকে, আদারওয়াইজ সে জমাবে এবং অনেকগুলো একসঙ্গে হলে পরে তারপরে সে ইউজ আপ করবে, সেটা পুরোপুরি তার ব্যাপার। এটা একটা কাইন্ড অফ একটা অ্যাপ্রেজাল মেথড, ঠিক আছে। মানে আমরা কোনো একটা গিফট দিচ্ছি, যে বা বলতে পারো যে তুমি যে ভালো কাজটা করেছো সেই জন্য এটা তোমার একটা রিওয়ার্ড, এই রিওয়ার্ডটা আমরা দিচ্ছি উইথ দ্য হেল্প অফ টোকেন, এই জিনিসটাকে বলা হয় টোকেন ইকোনমি। আর এই ক্ষেত্রে একটা হালকা পানিশমেন্ট থাকে, নট দ্য ইন দ্য ফর্ম অফ ডিরেক্টলি পানিশমেন্ট। এখানে কি হয়, যদি তুমি তোমার রেসপন্সিবিলিটিটা না করতে পারো তাহলে তুমি টোকেনটা পাবে না, এটাকে আমাদের বলা হয় টোকেন ইকোনমি, যেটা সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে একদম এটা মানে আইডিয়া। শুধুমাত্র সিজোফ্রেনিয়া না, সিজোফ্রেনিয়া, ম্যানিয়া, এই সমস্ত মানে সাইকোটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু টোকেন ইকোনমি কাজ করে। তাহলে দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, টোকেন ইকোনমি। আ পেশেন্ট উইথ আ ডায়াগনোসিস অফ সিজোফ্রেনিয়া, diagnosis of paranoid schizophrenia comments to the nurse, how do I know what is really in those pills? তাহলে প্যারানয়েড সিজোফ্রেনিয়া মানে এদের নেচারটা কি বললাম, ডাউটফুল। সেটা প্যারানয়েড সিজোফ্রেনিয়া হোক বা প্যারানয়েড পার্সোনালিটি হোক, যাই হোক না কেন, প্যারানয়েড মানেই জানবে ডাউটফুল পার্সোনালিটি থাকবে। আচ্ছা, সেখানে সে নার্সকে বলছে যে আমি কি করে বুঝবো এই ওষুধগুলোতে অ্যাকচুয়ালি কী রয়েছে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাজ আ নার্স বেস্ট রেসপন্সেস কী হবে, দেখো, সে ইউ নো ইটস ইউর মেডিসিন, আমি যদি বলি তুমি জানো এটাই তোমার ওষুধ। নেক্সট, অ্যালাউ হিম অর হার টু ওপেন দ্য ইন্ডিভিজুয়াল র্যাপার্স অফ দ্য মেডিকেশন। ওকে, তাহলে আমি তাদেরকে অ্যালাউ করতে পারি যে তুমি নিজে ইন্ডিভিজুয়ালি তোমার এই র্যাপারটাকে খুলে দেখো যে কী রয়েছে বা কী। নেক্সট, সে ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইজ ইন দ্য পিলস, ইটস হোয়াট ইটস অর্ডার। আমরা বলতে পারি যে তুমি ভেবো না পিলে কী রয়েছে, সেটাই যেটা তুমি মানে সেটাই যেটা এখানে অ্যাকচুয়ালি ডক্টর অর্ডার করেছে সেইটাই রয়েছে। লাস্ট, ইগনোর দ্য কমেন্ট বিকজ ইটস প্রবাবলি আ জোক। দেখো, ইগনোর তো কখনোই করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি তাকে এটা বলি যে একদম ভেবো না কি আছে, এটা কিন্তু যা বলা হয়েছে সেটাই, সে শুনবেই না, কারণ তার পার্সোনালিটিটাই প্যারানয়েড, তার প্রবলেমটাই ওই প্যারানয়েড ডিলিউশন বা ডিলিউশন অফ পারসিকিউশন, এটা সেই ক্ষেত্রে সে তো এটা শুনবেই না, অপশান সিও এমনি কাটা চলে যাবে। তাহলে এ আর বি এর মধ্যে ভাবতে হবে। যদি তাদেরকে এইভাবে অর্ডারলি ওয়েতে বলি, যে কোনো মানুষকে তার কোনো রকম প্রবলেমের কথা সে যদি আমাদেরকে সে বলে, আমি যদি তাদেরকে অর্ডারলি ম্যানারে বলে দিই যে না এটাই তোমার ওষুধ, এটাই তোমাকে দেওয়া হয়েছে, তুমি খেয়ে নাও, তুমি জানো, সেটা কোনো জিনিসে শুনবে না। আমাদেরকে কি বলতে হবে, আমরা জানি প্যারানয়েড পার্সোনালিটি যাদের রয়েছে, শুধুমাত্র সিজোফ্রেনিয়া বলে না, যদি কোনো ম্যানিক পেশেন্টও ডাউট করে যে মেবি আমাকে কিছু খাইয়ে দেওয়া হচ্ছে বা কিছু রকম, অনেক সময়ই হয় অ্যালজাইমারের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই সন্দেহটা দেখা যায়। তো তাদেরকে আমরা কিন্তু কোনো মানে আমাদের কাজই হচ্ছে তাদেরকে র্যাপড ফুড দেওয়া বা সিল্ড প্যাক দেওয়া,
তারা নিজেরা সিলটা খুলে দেখবে এবং অনেক সময় ওয়ার্ডের খাবার বা মিল যে মানে যা হোক কিছু সেগুলোতে তারা অনেক সময় ডাউটফুল হয়ে যায় যে এই খাবারটা আমি খাবো না, মেবি খাবারে কিছু মেশানো। আচ্ছা, আমাদের কি রেসপন্সিবিলিটি তাদেরকে বুঝিয়ে খাওয়ানো যে বাকি পেশেন্টরা ওয়ার্ডে সেম খাবার খাচ্ছে, বা তাদেরকে বলা যে চলো আমিও খাচ্ছি তুমিও খাও, তাহলে সেম জিনিসটা হয়ে গেল। তো এই জন্য আমি এদেরকে কী বলতে পারি, যেটা বললাম যে সবসময় সিল জিনিসটা আমাদের দেওয়া উচিত। তো অপশান বি, অ্যালাউ হিম অর হার টু ওপেন দ্য ইন্ডিভিজুয়াল র্যাপার অফ দ্য মেডিকেশন। তার মানে আবার এই নয় যে দিলাম চলে গেলাম, দেখতে হবে সে সিলটা খুলছে কি না, সে মেডিসিনটা নিচ্ছে কিনা, এরকম নয় দিয়ে আমি চলে গেলাম নর্মাল পেশেন্টের মতো খেয়ে নেবে টাইম মতো, একদমই নয়। নেক্সট, ওয়ান এল্ডারলি পেশেন্ট ডায়াগনোজড উইথ অ্যালজাইমার ডিমেনশিয়া, মানে অ্যালজাইমার ডিজিজ সরি, she becomes agitated and combative when nurse approaches to help him for morning care। তাহলে অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে যখন নার্স তার মর্নিং কেয়ারের জন্য আসছে। তো কোনটা আমার অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন হবে ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশন আমার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন হবে। টেল দ্য পেশেন্ট ফার্মলি দ্যাট ইট ইজ টাইম ফর মর্নিং কেয়ার, আমি যদি খুব কড়াভাবে বলি যে এটা আমার মর্নিং কেয়ারের টাইম, তোমাকে নিতে হবে মর্নিং কেয়ার। অবটেন অ্যাসিস্ট্যান্স টু রিস্ট্রেন দ্য পেশেন্ট ফর সেফটি, আমরা পেশেন্টকে রিস্ট্রেনিং করবো সেফটির জন্য। রিমেন কাম অ্যান্ড টক কোয়াইটলি টু দ্য পেশেন্ট, আমরা চুপচাপ থাকবো এবং আস্তে ধীরে আমরা পেশেন্টকে, মানে খুব তাড়াহুড়ো বা খুব রেগে গেছি বা খুব বিরক্ত হচ্ছে এরকম কোনো ফিলিংস বা কোনো ইমোশনস আমরা শো করছি না, জাস্ট তাদেরকে ধীরে সুস্থে কিছু বলছি এবং খুব কাম একটা অ্যাপ্রোচ নিয়ে তাদের সাথে আমরা কথা বলছি। কল দ্য ডক্টর অ্যান্ড রিকোয়েস্ট অর্ডার ফর সিডেশন, সঙ্গে সঙ্গে ডক্টরকে ডাকবো, ঘুমের ওষুধ দেওয়ার জন্য বলবো, কখনোই নয়। অপশান ডি তো নয়ই, অপশান বি হলে পরে কখনোই নয়, আমরা রিস্ট্রেনিং করতেই পারি না। এ আর বি এর মধ্যে একটা কনফিউশন রয়েছে, বাট আগেই বললাম যে ফার্মলি আমরা যদি এরকম পেশেন্টকে মানে খুব কড়াভাবে কিছু বলি এমনিই শুনবে না, তাহলে এদেরকে ট্যাকেল করার জন্য অবশ্যই আমাদেরকে খুব কাম একটা অ্যাপ্রোচ দিতে হবে এবং আমরা খুব শান্তভাবে তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে আমরা দেখব যে তারা আমাদের সঙ্গে কোঅপারেট করছে কিনা, এটাই আমাদের রেসপন্সিবিলিটি। ওকে, সো নেক্সট, which of the following is a typical characteristics feature observed in a patient with dissociative view syndrome? দেখো ডিসোসিয়েটিভ ভিউ, ঠিক আছে, ডিসোসিয়েটিভ ভিউ জিনিসটা কি? ডিসোসিয়েটিভ ভিউ মানে এই ক্ষেত্রে বাড়ি থেকে বেরিয়ে যাবে, নিজের আইডেন্টিটি পুরোপুরিভাবে ভুলে যাবে, অন্য কোনো একটা জায়গায় যাবে, বেসিক্যালি কোনো স্ট্রেসফুল রেসপন্স থেকে হয়, অন্য কোনো একটা নতুন জায়গায় যাবে, সেখানে নিজের নতুন আইডেন্টিটি নিয়ে থাকবে, এই জিনিসটা হচ্ছে ডিসোসিয়েটিভ ভিউ। তো এই ক্ষেত্রে বলছে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসোসিয়েটিভ ভিউ এর মধ্যে কি, যেটা আমি বললাম ওয়ান্ডারিং অ্যাওয়ে, তারপরে হচ্ছে নিউ আইডেন্টিটি, ঠিক আছে, এইগুলো হচ্ছে ডিসোসিয়েটিভ ভিউ এর একদম আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স। এই ক্ষেত্রে তাহলে আমার কি হবে, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, ওয়ান্ডারিং অ্যাওয়ে ফ্রম হোম। ইররিভার্সিবল অ্যামনেশিয়া মানে পুরোপুরিভাবে ভুলে যাবে, কখনোই নয়। লস অফ আইডেন্টিটি একটা হয়, কিন্তু লস অফ আইডেন্টিটির সঙ্গে সঙ্গে নিউ আইডেন্টিটিটাও হয়, তো নিউ আইডেন্টিটি যদি বলেনি তাহলে লস অফ আইডেন্টিটিটা শুধু হবে না। ফিলিং অ্যাওয়ে ফ্রম ওয়ার্ল্ড একদমই নয়, অপশন এ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দ্য লাস্ট ওয়ান ফ্রম 2025, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিনিক্যাল কন্ডিশন ইজ বেস্ট এভিডেন্স বাই ফিচার্স অফ গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ ইন্টেলেক্ট, মেমোরি অ্যান্ড পার্সোনালিটি উইদাউট ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস। দেখো এই ক্ষেত্রে কি বলছে, এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে ইম্পেয়ারমেন্ট অফ ইন্টেলেকচুয়াল, মেমোরি অ্যান্ড পার্সোনালিটি। আমরা আমাদের শ্রীবাণীর বই যারা ফলো করেছো তারা কিন্তু কোশ্চেনের মানে কোশ্চেনটা দেখে বুঝছো যে এটা একটা ডেফিনিশন থেকে নেওয়া, সেটা ডেফিনিশনটা কিসের, ডিমেনশিয়ার ডেফিনিশন থেকে তোলা হয়েছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডেলিরিয়ামের ক্ষেত্রে কিন্তু কনসিয়াসনেসের ইম্পেয়ারমেন্ট হবে, পার্সোনালিটি উইল বি ইনট্যাক্ট, বাট ডিমেনশিয়ার ক্ষেত্রে পার্সোনালিটি উইল বি হ্যাম্পার্ড, কনসিয়াসনেস উইল বি ইম্পেয়ার্ড। সো দ্য অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এতদূর অবধি আমাদের কোশ্চেন ছিল 2025-এর, মানে বুঝতে পারছো 2025-এ কিন্তু মোটামুটি 16 থেকে 17টা কোশ্চেন পিওরলি সাইকিয়াট্রি অ্যান্ড সাইকোলজি পার্ট থেকে এসেছে। তো সাইকিয়াট্রিকে যারা মাইনর সাবজেক্ট এতদিন ভেবে এসেছো প্লিজ ট্রিট করো না, কারণ এই একটা সাবজেক্টের ওপর বেস করে তোমাদের সিলেকশন কিন্তু পাক্কা হয়ে যেতে পারে। সো ডেফিনেটলি একটু ফোকাস করো। আর নর্সের 10-এও যেটা হয়েছিল যে প্রির পেপারে, সেখানে কিন্তু প্রচুর সাইকিয়াট্রি থেকে কোশ্চেন দিয়েছে, অলমোস্ট 20-র কাছাকাছি। তো বুঝতে পারছো যে প্রত্যেকটা এক্সামিনেশনে এখন কিন্তু সাইকিয়াট্রি ভীষণভাবে ট্রেন্ডে চলে এসেছে। তো তোমাদেরকে বলবো মেন্টাল হেলথটা কিন্তু খুব ভালো করে ডিটেলে পড়তে হবে। আমি চেষ্টা করছি তোমাদের সমস্ত কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার। চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টের কোশ্চেনে, সেটা হচ্ছে 2023-এর কোশ্চেনে। তো চলো এবার পরের ইয়ারগুলো আমরা স্টার্ট করছি। তাহলে 24-এর আমরা আলাদা একটা ভিডিও করে দিয়েছি অলরেডি, 25 এই ভিডিওর ফার্স্টে হলো। এবার আমরা চলে আসি 2023-এর কোশ্চেনে। তো ফার্স্ট কোশ্চেন অফ 2023 ইজ হুইচ নিউরোট্রান্সমিটার হ্যাজ বিন ইমপ্লিকেটেড
ইন দ্য ডেভেলপমেন্ট অফ অ্যালজাইমার ডিজিজ। তো দেখো অ্যালজাইমার ডিজিজ মানে মেনলি এখানে কি বোঝাচ্ছে, অ্যালজাইমার ডিমেনশিয়াকে বোঝাচ্ছে। তো অ্যালজাইমার ডিমেনশিয়ার জন্য অ্যাসিটাইল কোলিন ইজ দ্য ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার। এছাড়াও এখানে কি দেখা যায়, নিউরো ফাইব্রিলারি ট্যাঙ্গেলস দেখা যায়, ঠিক আছে। টাউ প্রোটিন, এগুলো কোথায় দেখা যায় যদি জিজ্ঞাসা করে তাহলে অ্যান্সার হবে অ্যালজাইমার ডিমেনশিয়াতে। তো এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, অ্যাসিটাইল কোলিন। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ইউগেন ব্লিউলার দ্য ফান্ডামেন্টাল সিমটম অফ সিজোফ্রেনিয়া। তো আমরা ব্লিউলার্স 4A তোমাদেরকে বলেছি, যেটা আমরা সেপারেট পুরো একটা ভিডিও রয়েছে সিজোফ্রেনিয়ার ওপর, সেখান থেকে তোমরা দেখতে পাবে। তো সেখানে কি কি ছিল 4A's মধ্যে দেখে নাও, অ্যাম্বিভ্যালেন্স, অটিজম, অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স অ্যান্ড অ্যাসোসিয়েশন ডিস্টারবেন্স। এমনিও দেখো ব্লিউলার যেটা দিয়েছিল সিজোফ্রেনিয়ার সেটা হচ্ছে 4A সিমটম। এই 4A'সকে উনি ফান্ডামেন্টাল সিমটম বলেছিলেন। এবার আমাদের অপশনগুলোর মধ্যে দেখো একমাত্র অপশান এতেই কিন্তু 4A রয়েছে। তো যদি তোমরা নাও জানো 4A কোনটা, বা যদি কখনো কনফিউশন হয়, বাকি অপশানগুলো এমনই রয়েছে যে সেটা দেখেই মানে বাকিগুলো দেখেই তোমরা অপশান এটাকে বলে দিতে পারবে। কারণ এখানে 4A কোনোটাতেই নেই। এখানে হ্যালুসিনেশন, ডিলিউশন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাফেক্ট, অ্যানহেডোনিয়া রয়েছে। তারপরে ডিলিউশন অফ পারসিকিউশন, থট ব্লক এসব রয়েছে। অ্যাম্বিভ্যালেন্স, অটিজম, ডিলিউশন, হ্যালুসিনেশন রয়েছে। অর্থাৎ 4A একমাত্র অপশান এতে রয়েছে। এক্ষেত্রে কী কী থাকে, অ্যাম্বিভ্যালেন্স থাকে, অটিজম থাকে, অ্যাফেক্টিভ ডিস্টারবেন্সেস থাকে, অ্যাসোসিয়েশন ডিস্টারবেন্সেস থাকে। কখনো কখনো অ্যাসোসিয়েশন ডিস্টারবেন্সটাকে লুজনিং অফ অ্যাসোসিয়েশন বলেও কিন্তু লেখা থাকে। তো অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক অফ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। তো লাস্ট যে পার্টটা আমরা পড়েছিলাম 2025-এর, তো ওখানে আমাদের কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে কোশ্চেন এসেছে। যেমন প্যারানয়েড পার্সোনালিটি নিয়ে একটা ছিল কোশ্চেন। তো সেখানে আমি তোমাদের যখন এটা এক্সপ্লেন করছিলাম তখন বলেই দিয়েছি যে বর্ডারলাইন পার্সোনালিটি যারা, তাদের একটা ডিসিশনে স্টিক থাকতে পারে না, তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকে মেনটেন করতে পারে না, তারা অনেক সময় অ্যাঙ্গার চলে আসে, ফ্রাস্ট্রেশন চলে আসে, সুইসাইডাল থট চলে আসে, এগুলো তাদের মধ্যে চলে আসে। তো আমরা সেইটা থেকেই তোমরা ক্লু বুঝতেই পারছো যে কোনটা এক্ষেত্রে হবে। দেখো সাসপিশিয়াসনেস তো এমনিও প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের একটা মানে ইম্পর্টেন্ট ফিচার। ম্যাজিক্যাল থিঙ্কিং দেখা যাবে সিজোটাইপাল থেকেও কোশ্চেন এসেছে, সেটাও আমি ডিসক্রাইব করেছি। ইনস্টেবিলিটি ইন দ্য পার্সোনালিটি রিলেশনশিপ ডেফিনেটলি। অ্যান্ড আনলফুল বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের, তাদের মধ্যে দেখা যায়, ঠিক আছে। তাহলে ইনস্টেবিলিটি ইন পার্সোনালিটি রিলেশনশিপ এটা হবে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের একমাত্র মানে একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। আর শুধুমাত্র ইন্টারপার্সোনাল বলে নয়, এরা নিজেদের কোনো ডিসিশনে স্টিক থাকতে পারে না, মানে স্টেবল হয় না এরা অ্যাকচুয়ালি। নেক্সট, প্যাথোলজিক্যাল রিপিটেশন বা ইমিটেশন অফ বিহেভিয়ার অফ অ্যানাদার পার্সন ইজ টার্মড অ্যাজ। দেখো আমি যখন তোমাদের মানে পড়িয়েছিলাম দুটো টার্ম, ইকোলেলিয়া, ইকোপ্রেক্সিয়া, তখন বলেছিলাম যে রিপিটেশন অফ ওয়ার্ড, কিছু একটা শোনার পর সামনের জন যেটা বলছে আমি সেটাকেই রিপিট করছি, সেটা হচ্ছে ইকোলেলিয়া। আর বিহেভিয়ারের রিপিটেশনকে আমরা বলছি ইকোপ্রেক্সিয়া। এবং কোন ডিজিজে এটা দেখা যায়, সিজোফ্রেনিয়াতে দেখা যায়। কোন টাইপ অফ সিজোফ্রেনিয়াতে দেখা যায়, ক্যাটাটনিক স্টুপারে দেখতে পাওয়া যায়। তো দ্য অপশান ইজ ইকোপ্রেক্সিয়া। তো আশা করছি বুঝতে পারছো PYQগুলো দেখে যে আমি যে মানে সিজোফ্রেনিয়া যে টপিকগুলোকে বারবার পড়তে বলেছিলাম, প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি যেহেতু তোমাদেরকে ডিসকাস করি, যেই পার্টটা দেখে যাবে এখান থেকে এক্সামে এসেছে, তো বুঝতে পারছো মোটামুটি যে সেই জায়গাগুলো থেকে কিন্তু এক্সামে প্রচুরবার রিপিটেড কোশ্চেন এসছে। সেই জন্য আমার প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ থরলি ভিডিওটাকে দেখো, কারণ থরলি না দেখলে পরে তোমাদের কোনো ছোটো ছোটো জায়গা অনেক সময় মিস হয়ে যাবে, সেখানে তোমরা বুঝতে পারবে না। নেক্সট, according to the Erikson, a young adult must accomplish the task associated with the stage known as। দেখো আমি কালকে এরিকসনের থিওরিটা তোমাদেরকে ইন ডিটেলে বললাম, তাহলে ইয়াং অ্যাডাল্টদের মধ্যে কোন স্টেজটা এখানে দেখা যাবে দেখে নাও। কোনটা হবে, জেনারেটিভ ভার্সেস স্ট্যাগনেশন কিন্তু ইয়াং এজের মধ্যে দেখা যায় না, এটা ওল্ডার অ্যাডাল্টদের মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই ক্ষেত্রে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট এটা কিন্তু একদম বাচ্চাদের মধ্যে দেখা যায়। বাকি দুটো পড়ে থাকছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি আর একটা ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। তো এই ক্ষেত্রে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, a male client is admitted to the substance abuse unit for alcohol detoxification. Which of the following medication is nurse most likely to administer to reduce the symptom of alcohol withdrawal? দেখো অ্যালকোহল উইথড্রল এই সিচুয়েশনটাকে ট্যাকেল করবার জন্য আমাদের কোন
দুটো ড্রাগ একদম খুব ইম্পর্টেন্টলি ইউজ করা হয়, সেটা হচ্ছে একটা বেঞ্জোডাইজাপিন গ্রুপ অফ ড্রাগ থাকে, তার সঙ্গে ক্লোরডাইজেপ অক্সাইডও কিন্তু ইউজ করা হয়। এই ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে অ্যালকোহল উইথড্রয়ালের জন্য কোন গ্রুপ অফ ড্রাগ রয়েছে। এখানে যেহেতু বেঞ্জোডাইজাপিন অপশানে নেই, একমাত্র এই ক্ষেত্রে ক্লোরডাইজেপ অক্সাইড রয়েছে, তাহলে ক্লোরডাইজেপ অক্সাইড উইল বি দ্য রাইট অ্যান্সার। বাকিগুলোর মধ্যে দেখো হ্যালোপেরিডল কখন ইউজ করা হয়, এটা অ্যান্টিসাইকোটিক, যখন আমাদের সাইকোসিস সিমটমগুলো দেখা যাবে, সেটা ডেলিরিয়াম ট্রিম্যান্স যদি খুব সাইকোটিক সিমটম প্রমিনেন্ট হয়ে যায়, যেরকম ভিভিড হ্যালুসিনেশন, এগুলো খুব প্রমিনেন্ট হলে সেই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। ম্যাগনেসিয়াম সালফেট কখন ইউজ করা হয়, এক্ল্যাম্পশিয়ার ক্ষেত্রে মেনলি ইউজ করা হয়। ন্যালক্সেন অ্যাকচুয়ালি অ্যালকোহল অ্যাবিউজেরই ইম্পর্টেন্ট মেডিসিন, বাট এটা কিন্তু অ্যান্টি ক্রেভিং মেডিকেশন। অ্যালকোহল উইথড্রয়ালটাকে ম্যানেজ করবার জন্য কিন্তু ন্যালক্সন নয়, যাতে অ্যালকোহলের ক্রেভিংটা অনেকবার না হয় বা অনেক দিন ধরে না হয় আর কি, বা ফার্দার না হয়, সেই ডিঅ্যাডিকশন করবার জন্য ন্যালক্সন দেওয়া যায়। নেক্সট, এশা উইথ ডায়াগনোসিস অফ ডিপ্রেশন, তাহলে এশা কি বলছে, ডায়াগনোসিস অফ ডিপ্রেশন ইজ স্টার্টেড অন ইমিপ্রামিন, তাহলে ইমিপ্রামিন ইউজ করছে। ইমিপ্রামিন কি একটা অ্যান্টি ডিপ্রেশন গ্রুপ অফ ড্রাগ, 75 mg বাই মাউথ অ্যাট বেড টাইম, তাহলে ঘুমানোর সময় তাকে দেওয়া হচ্ছে ইমিপ্রামিন। দ্য নার্স শুড টেল দ্য ক্লায়েন্ট দ্যাট, তাহলে এই ক্ষেত্রে কি আমরা অ্যাজ এ নার্স আমরা কি হেলথ এডুকেশন দিতে পারি, দেখো, দ্য মেডিকেশন মে বি হ্যাবিট ফর্মিং অ্যান্ড উইল বি ডিসকন্টিনিউড অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লায়েন্ট ফিলস বেটার। যে কোনো অ্যান্টিসাইকোটিক মেডিকেশন হোক, অ্যান্টি ডিপ্রেশন্ট হোক, অ্যাংজিওলাইটিক হোক, যে কোনো ধরনের সাইকোট্রপিক ড্রাগ আমরা উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন আমরা কিন্তু কখনোই উইথড্র করতে পারি না। প্রত্যেকটা ড্রাগের কিন্তু একটা ট্যাপারিং অফের দরকার হয়, তো কখনোই র্যাপিডলি আমরা ডিসকন্টিনিউ করতে পারবো না। তাহলে এই লাইনটা পড়ে বোঝা যাচ্ছে অপশান এ তো কখনোই হবে না। দিস মেডিকেশন হ্যাজ নো সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট, দেখো যে কোনো অ্যান্টি ডিপ্রেশনেরই কিন্তু সাইড এফেক্ট রয়েছে, ঠিক আছে, তো আমরা এইভাবে বলতে পারবো না যে সাইড এফেক্ট নেই, তাও আমি এটাকে একটু ধরে রাখলাম। নেক্সটগুলো দেখবো তারপর। দ্য ক্লায়েন্ট শুড অ্যাভয়েড ইটিং সাচ ফুডস অ্যাজ এজেড চিজ, ইয়োগার্ট, চিকেন লিভার ওয়াইল টেকিং দ্য মেডিকেশন। ওকে, দেখো এই যে সিচুয়েশনগুলো বলছে, ঠিক আছে, এগুলো কোন গ্রুপ অফ ড্রাগের জন্য হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং তারপরেই আমরা বলতে পারি অ্যাকচুয়ালি মাও ইনহিবিটার গ্রুপ অফ ড্রাগ রয়েছে বা মাও ইনহিবিটার গ্রুপ অফ অ্যান্টি ডিপ্রেশেন্ট ড্রাগস রয়েছে, যে ড্রাগগুলো নিলে পরে তারপরে চিজ রিয়াকশান হয়। সেই চিজ রিয়াকশানটা কি, আমরা মাও ইনহিবিটার গ্রুপ অফ অ্যান্টি ডিপ্রেশেন্টের ওপর আছি, এবং তারপর আমরা যদি এক্সেসিভ টাইরামিন রিচ ফুড খাই, তার মধ্যে ইয়োগার্ট পড়ছে, চিজ পড়ছে, চিকেন লিভার পড়ছে, কড লিভার পড়ছে, এই ধরনের যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি আমরা খাই, তাহলে আমাদের কি দেখা যাবে, হাইপারটেনসিভ এমার্জেন্সি দেখা যাবে। এই সিচুয়েশনটাকে আমরা কি বলছি, চিজ রিয়াকশান। তাহলে আমাদের কি দরকার, একটা পার্টিকুলার গ্রুপ অফ অ্যান্টি ডিপ্রেশন দরকার, সেটা হচ্ছে মাও ইনহিবিটার গ্রুপ অফ অ্যান্টি ডিপ্রেশন, এবং আমাদের কি খেতে হবে, আমরা যদি টাইরামিন রিচ ফুড খাই তাহলে দেখা যাবে হাইপারটেনসিভ ক্রাইসিস, অ্যান্ড দিস সিচুয়েশন ইজ নোন অ্যাজ চিজ রিয়াকশান। সো আমরা এইখানে আমাদের কিন্তু মাও ইনহিবিটার গ্রুপ অফ অ্যান্টি ডিপ্রেশন ইউজ হচ্ছে না, তাহলে কখনোই চিজ রিয়াকশানের কোনো কিছু হবে না, তাহলে অপশান সি উইল নট বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, this medication may initially cause tiredness which should become less bother over some time, একদম this one is the right answer, ফার্স্টের দিকে টায়ার্ডনেস থাকবে, আস্তে আস্তে এটা কমে যাবে, this is the right answer. Next question, the therapeutic approach in the care of an autistic child include the following except, তাহলে অটিস্টিক চাইল্ডের থেরাপিউটিক অ্যাপ্রোচে কোনটা ইজ নট দ্য রাইট অ্যান্সার, এক্সেপ্ট, নো, কোথায় কি বলেছে এটা কিন্তু খুব ক্লিয়ারলি তোমাদের কাছে, কোশ্চেনটাকে ভালো করে পড়বে, এক্সেপ্ট নো যেন চেঞ্জ না হয়ে যায়। তাহলে অটিস্টিক চাইল্ডে কোনটা করা যাবে না, এঙ্গেজ ইন ডাইভারশনারি অ্যাক্টিভিটিস ওয়েন অ্যাক্টিং আউট, অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে ডাইভারশনারি অ্যাক্টিভিটি কখনো হবে না, তাদেরকে একটা কোনো পার্টিকুলার রুটিন, একটা ডেলি ডিউটি শিডিউলের মতন করে একদম রুটিন করে দিতে হবে, তারা সেই থেরাপিউটিক রুটিনটাকে ফলো করবে, ধীরে 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 তাদের সিচুয়েশনটা আস্তে আস্তে তারা অ্যাকাস্টামড হবে, এবং বাই রিপিটেড প্র্যাকটিস প্রচণ্ড পেশেন্স রেখে তাদেরকে বোঝাতে বোঝাতে তারা আস্তে আস্তে শিখবে। তাই আমরা যত বেশি ডাইভারশনারি অ্যাক্টিভিটি দেবো তত তারা ডিস্ট্র্যাক্টেড হবে। প্রোভাইড অ্যান অ্যাটমসফিয়ার অফ অ্যাকসেপ্টেন্স, ডেফিনেটলি এটা করতেই হবে। আচ্ছা হলো, নেক্সট হচ্ছে প্রোভাইড সেফটি মেজার। ওকে, প্রোভাইড সেফটি মেজার অবশ্যই আমরা দেবো। রিঅ্যারেঞ্জ দ্য এনভায়রনমেন্ট টু অ্যাক্টিভেট দ্য চাইল্ড, দেখো এটাও আমরা করতে পারি, ঠিক আছে, আমরা কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট করতে পারি,
যে বাচ্চাকে আমার অ্যাক্টিভেট করবার জন্য আমাদের অনেক সময় কিন্তু মানে এনভায়রনমেন্টটাকে একটু যদি আমরা চেঞ্জ করি সেই ক্ষেত্রে অনেক সময় এটা হয়। তাহলে একমাত্র এই যে অপশন এ, এইটাকে আমরা কখনোই মানে খুব বেশি ডাইভারশনারি অ্যাক্টিভিটিতে আমরা কিন্তু তাদেরকে এঙ্গেজ করব না। নেক্সট, নার্স ইজ অ্যাওয়ার দ্যাট ডিমেনশিয়া আনলাইক ডেলিরিয়াম ইজ ক্যারেক্টারাইজড বাই, দেখো ডিমেনশিয়া ডেলিরিয়ামের মধ্যে কিছু ডিফারেন্সেস রয়েছে, তো কোনটা কি সেটা আমরা দেখে নেব। ডিমেনশিয়া ডেলিরিয়াম কিন্তু অনেক দিন আইসিইউতে থাকলে পরে একটা সুস্থ পেশেন্ট তাদেরও দেখা যায়, কারণ ডিসওরিয়েন্টেশন হয়ে যায়, রাত না সকাল না দুপুর বুঝতে পারছি না, এগুলো কিন্তু দেখা যায়। তো আমরা এবার দেখে নিই যে কী কী রয়েছে। স্লার্ড স্পিচ, অ্যাকচুয়ালি ডিমেনশিয়া ডেলিরিয়াম দুটো ক্ষেত্রে স্লার্ড স্পিচ থাকতে পারে। ইনসিডিয়াস অনসেট, ওকে, ডেলিরিয়াম কিন্তু অ্যাকিউট অনসেট হতে পারে, ঠিক আছে, ডেলিরিয়াম কিন্তু অ্যাকিউট অনসেট হতেই পারে। হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় পেশেন্টের ডেলিরিয়ামের সিমটম চলে আসে, তার মানে এটা নয় যে সব কিছুতে ইনসিডিয়াস হতে হবে। আচ্ছা, তাহলে এটা হতে পারে আমার একটা অ্যান্সার। মানে ডিমেনশিয়ার সঙ্গে ডেলিরিয়ামের কোন জায়গায় আর কি ডিফারেন্সেস রয়েছে, এই যে আনলাইক মানে নট সেম, মানে ডিফারেন্ট কোন জায়গায়। ক্লাউডিং অফ কনসিয়াসনেস, ওকে, অ্যাকচুয়ালি দেখো ক্লাউডিং অফ কনসিয়াসনেসটা না ডিমেনশিয়াতে অতটা থাকে না, অ্যাকচুয়ালি ডেলিরিয়ামে ক্লাউডিং অফ কনসিয়াসনেসটা থাকে। নেক্সট, সেন্সারি পারসেপচুয়াল চেঞ্জেস হতে পারে, বাট ডিমেনশিয়া কিন্তু ইনসিডিয়াস অনসেট হয়, বাট ডেলিরিয়াম কিন্তু অ্যাকিউট অনসেট হবে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ক্লায়েন্ট উইথ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে ওসিডির একজন ক্লায়েন্ট রয়েছে যিনি হসপিটালাইজড রয়েছেন ইন ইনপেশেন্ট ইউনিট, তার মানে আইপিডিতে ট্রিটমেন্ট চলছে। হুইচ নার্সিং রেসপন্স ইজ মোস্ট থেরাপিউটিক, কোন নার্সিং রেসপন্সটা সব থেকে বেশি থেরাপিউটিক পেশেন্টের জন্য, দেখি এবার অ্যান্সারগুলো। অ্যাকসেপ্টিং দ্য ক্লায়েন্টস অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার, ওকে, চ্যালেঞ্জিং দ্য ক্লায়েন্টস অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার, ওকে, প্রিভেন্টিং দ্য ক্লায়েন্টস অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার, ওকে, রিজেক্টিং দ্য ক্লায়েন্টস অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার। তাহলে ফার্স্টে আমরা অ্যাকসেপ্ট করছি, ওকে, আমরা অ্যাকসেপ্ট করতে পারি। চ্যালেঞ্জ আমরা কখনো করব না। প্রিভেন্টিং দ্য ক্লায়েন্টস অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার, অবশ্যই এটা আমরা করব, একদম এটা আমরা করবো, আস্তে আস্তে আমরা প্রিভেন্ট করব। নেক্সট, রিজেক্টিং দ্য ক্লায়েন্টস অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার, আমরা রিজেক্ট কখনোই করতে পারবো না। তাহলে অপশন এ আর সি এর মধ্যে আমাদের কনফিউশন হচ্ছে যে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে না প্রিভেন্ট করতে হবে। দেখো, প্রথমে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অ্যাকসেপ্ট করা, আমাদের বুঝতে হবে যে পেশেন্টের অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার রয়েছে এবং পেশেন্টকে আমাদেরকে অ্যাসিওর করতে হবে যে হ্যাঁ আমি বুঝেছি আপনার প্রবলেমটা, বাট আপনাকে আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে, তার জন্য আমি যেভাবে বলছি সেভাবে আপনাকে সেই গাইডলাইন্সগুলো ফলো করতে হবে। তাই প্রিভেন্ট আমরা ডেফিনেটলি করব, বাট আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম, বেশ কিছুদিন ট্রিটমেন্ট চলবার পরে আমরা তখন প্রিভেন্ট করতে পারি, বাট একদম ফার্স্টের দিকেই কিন্তু তাদেরকে আমরা প্রিভেন্ট করতে যাব না। তাই ফার্স্টে আমাদের কাজ হবে অ্যাকসেপ্ট করা, তাহলে অ্যাকসেপ্টিং দ্য ক্লায়েন্টস অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার। নেক্সট, মেন্টাল ডিসঅর্ডার দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই স্টিরিওটাইপ স্পিচ, ম্যানারিজম, ক্যাটাপ্লেক্সি, ভার্বিজারেশন, নেগেটিভিজম মানে আমরা ক্যারাটেনিক্স টুপারের সময় বলেছিলাম জাস্ট কোনো কিছু আমি জাস্ট এভাবে যদি হাতটাও ধরে সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নেবে, সেটা হচ্ছে নেগেটিভিজম। আচ্ছা, ক্যাটাপ্লেক্সি মানে অনেকক্ষণ ধরে একটা কোনো পার্টিকুলার পশ্চারকে যদি মেনটেন করে রাখে সেটা হচ্ছে ক্যাটাপ্লেক্সি। আচ্ছা, ম্যানারিজম মানে কোনো একটা পার্টিকুলার মুভমেন্টকে আমরা রিপিটেডলি করছি। আর ভার্বিজারেশন, একমাত্র ভার্বিজারেশন হচ্ছে রিপিটেডলি কোনো একটা কথাকে রিপিটেডলি বলতে থাকবে, ঠিক আছে। স্টিরিওটাইপ স্পিচ মানে রিপিটেডলি বলবে, সেই জিনিসটাকে আমরা বলছি ভার্বিজারেশন। অ্যাকচুয়ালি ম্যানারিজম মানেও কিন্তু রিপিটেটিভ মুভমেন্ট, বাট সেই ক্ষেত্রে কী হবে সেটা মুভমেন্ট, আর স্পিচের ক্ষেত্রে সেটা হবে ভার্বিজারেশন। নেক্সট, মিস্টার এ এক্সপিরিয়েন্সিং অ্যালকোহল উইথড্রল, ওকে, এক্সিবিট ট্রেমার, ডায়াফোরেসিস অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি। দেখো, ট্রেমার, ডায়াফোরেসিস, হাইপার অ্যাক্টিভিটি মানে ওর অ্যালকোহল উইথড্রলের সিমটম চলে এসেছে। ব্লাড প্রেশার 190/87, তার মানে ব্লাড প্রেশারটাও একটু প্রবলেম করছে, তাই তো, তার মানে দ্যাট মে বি আ সিমটম অফ ডেলিরিয়াম ট্রিম্যান্স। অ্যান্ড পালস 92 beats per minute। তাহলে হুইচ অফ দ্য মেডিকেশন উড দ্য নার্স এক্সপেক্ট টু অ্যাডমিনিস্টার, এই সময় যেহেতু ওর ডেলিরিয়াম ট্রিম্যান্সের সিমটম চলে এসছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, বেনজোডায়াজাপিন দিতে হবে, তার সঙ্গে ক্লোরডায়াজোপক্সাইড দেওয়া যায়। এখানে অপশনের মধ্যে ন্যালক্সেন রয়েছে, যেটা অ্যান্টিক্রেভিক মেডিকেশন, একদমই চলবে না। বেঞ্চট্রপিন অন্য জায়গায় ইউজ করা হয় এক্সট্রাপিরামিডাল সিমটমে, আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে। লোরাজেপাম কিন্তু একটা বেনজোডায়াজাপিন। আর হ্যালোপেরিডাল তো অ্যান্টিসাইকোটিক। তাহলে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, যেহেতু দিস ইজ আ গ্রুপ অফ বেনজোডায়াজাপিন ড্রাগ।
Next, a neuromuscular blocking agent is administered to a client before ECT. Okay, the nurse should carefully observe the client for. দেখো নিউরোমাস্কুলার এজেন্ট যেটা মানে ব্লক করা হয় ইসিটিতে সেটা কি, সেটা সাকসিনিল কোলিন। আচ্ছা, এইবার তাহলে আমাদেরকে কি অবজার্ভ করতে হবে, যদি নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট থাকে, এখানে যতগুলো সিমটম রয়েছে, ডিজিনেস রয়েছে, সিজার রয়েছে, নজিয়া ভমিটিং রয়েছে, কোনোটার সঙ্গে কি নার্ভ প্লাস মাসলের রিলেশন রয়েছে? কোনোটার সঙ্গেই নেই। একমাত্র একটা জায়গা যেখানে নিউরন প্লাস মাসলের কানেকশন রয়েছে, দ্যাট ইজ দ্য রেসপিরেশন। কারণ সেখানে ডায়াফ্রামের প্রয়োজন রয়েছে, ডায়াফ্রামকে কন্ট্রাকশন করতে হবে, তার রিল্যাক্সেশনের দরকার রয়েছে। তো সেই জন্য আমাদের রেসপিরেটরি ডিফিকাল্টিস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটাই অ্যাকচুয়ালি হয় যে আমরা যদি নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট দেওয়া হয় জাস্ট বিফোর ইসিটি, এবং এটা শুধুমাত্র ইসিটির জন্য নয়, যে কোনো রকম জেনারেল অ্যানাস্থেশিয়াতে যেখানে কিনা দরকার পড়ছে নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, প্রত্যেকটা জায়গাতে কিন্তু রেসপিরেটরি ডিফিকাল্টিসের একটা চান্সেস থাকে। A nurse considers the client's response to crisis intervention successful if the client, তাহলে আমাদের কি বলছে যে দেখো আমি কখন বুঝবো যে আমাদের ক্রাইসিস ইন্টারভেনশনটা সাকসেসফুল হয়েছে, কখন ডেভেলপস ইনসাইট ইনটু রিজন হোয়াই দ্য ক্রাইসিস অকার্ড। ওকে, যে আমার ইনসাইট তৈরি হয়েছে যে আমার এই ক্রাইসিস সিচুয়েশনটা কেন হয়েছে। রিটার্নস টু হিজ প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিং, প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিংয়ে রিটার্ন করেছে। চেঞ্জ কোপিং স্কিল অ্যান্ড বিহেভিয়ারাল প্যাটার্ন, আমরা তার কোপিং স্কিল বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এবং লার্নস টু রিলেট বেটার টু আদার্স, এবং অন্যজনের সঙ্গে রিলেট করাটা মানে রিলেট করতে শিখছে। অ্যাকচুয়ালি দেখো অবশ্যই ডেভেলপ ইনসাইট যদি হয় ইনটু দ্য রিজন হোয়াই দ্য ক্রাইসিস অকার, ডেফিনেটলি এটা কিন্তু একটা ভালো মানে দিক, তার মানে আমরা বুঝতে পারি ডেফিনেটলি একটা সাকসেসফুল হয়েছে। বাট যদি এরকম হয় যে বেটার রিলেট করতে মানে বেটার রিলেট করতে পারছে, এটাও হতে পারে, অন্যদের সঙ্গে বেটার রিলেট করতে পারছে, এটা হতে পারে। বাট যদি রিটার্ন টু প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিং এটা হয়, মানে আগে ও যেভাবে কাজ করতো, ওর যতটা পোটেনশিয়াল ছিল, ও যেভাবে পারফরমেন্স দিত, সেই পারফরমেন্সের লেভেলও ব্যাক করেছে একটা ক্রাইসিস থেকে সাফার করবার পরে, তাহলে কিন্তু সেটা হচ্ছে আলটিমেটলি বেস্ট। এবং তার আগে অবশ্যই তাকে কিন্তু বুঝতে হবে যে আমার ইনসাইটটা ডেভেলপ করা উচিত যে আমার কেন ক্রাইসিসটা হয়েছিল। সে যদি তার যদি এই মানে এই রিয়েলাইজেশনটাই না হয় যে ক্রাইসিসটা কী জিনিস এবং কেন হয়েছে এবং আমি কিভাবে এটাকে ডিল করব, তাহলে বাকি স্টেপগুলো হবে না, মানে ক্রাইসিস রিজলিউশনটা হবেই না এবং ইন্টারভেনশনটা সাকসেসফুলি কমপ্লিট হবে না। এই ক্ষেত্রে যেহেতু বলে দিয়েছে, অপশান বিটা দিয়ে দিয়েছে যে রিটার্ন টু হিজ প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিং, তাহলে দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বাট এ কিন্তু অবশ্যই পেশেন্টকে মানে এটা আসতেই হবে, তবেই বি অপশানটা আসবে। যদি তার নিজের ইনসাইট ডেভেলপ না করে তাহলে কখনোই অপশান বি আসতে পারবে না। নেক্সট, উইচ ক্যান মিনিমাইজ অ্যাজিটেশন ইন আ ডিস্টার্ব ক্লায়েন্ট, তার মানে একজন পেশেন্ট অ্যাজিটেড রয়েছে, একজন ডিস্টার্ব ক্লায়েন্টের মধ্যে অ্যাজিটেশন অলরেডি রয়েছে, এবার আমি কিভাবে সেটাকে মিনিমাইজ করব। লিমিটিং আননেসেসারি ইন্টারাকশন উইথ দ্য ক্লায়েন্ট। ওকে, দেখা যাক। ইনক্রিজিং এনভায়রনমেন্টাল সেন্সারি স্টিমুলেশন, একজন অ্যাজিটেটেড ক্লায়েন্টকে যদি এনভায়রনমেন্টাল স্টিমুলেশন বাড়িয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি অ্যাজিটেশন চলে আসবে, ইভেন অ্যাগ্রেসিভনেসও চলে আসতে পারে, তাহলে অপশান বি তো কখনোই নয়। কারণ তোমরা যখন নার্সিং ইন্টারভেনশনগুলো পড়েছো ছোটোবেলায়, একটু মনে করে দেখবে খুব মানে অ্যাগ্রেসিভ ক্লায়েন্ট, ভায়োলেন্ট ক্লায়েন্ট, যাদের প্রচণ্ড হ্যালুসিনেশন, ডিলিউশনস, এই ইস্যুসগুলো রয়েছে, তাদেরকে সবার আগে আমরা কি বলি যে কিপ দ্য এনভায়রনমেন্টাল স্টিমুলি অ্যাজ মাচ লো অ্যাজ পসিবল, তাই তো? তাহলে এই ক্ষেত্রে অপশন বিটা প্রথমে। এবার নেক্সট, ডিসকাসিং দ্য রিজনস ফর সাসপিশিয়াস বিলিফ, কারোর যদি ডিস্টার্ব থট থাকে সেটাকে আমরা বারবার কিন্তু তার সঙ্গে আলোচনা কখনোই করব না, ঠিক আছে? যত বেশি ওটা নিয়ে আলোচনা করব, বুঝতে পারবে এটাকে ইম্পর্টেন্স দিচ্ছে, তত বেশি ওই জায়গা থেকে স্টিক করে থাকবে, তো সেটা আমরা করতে পারবো না। এনশিওর কনস্ট্যান্ট স্টাফ কন্ট্যাক্ট, ডেফিনেটলি আমাদের করা যায় কনস্ট্যান্ট স্টাফ কন্ট্যাক্ট, বা যারা অ্যাজিটেটেড ক্লায়েন্ট না তারা আরও বেশি ডিস্টার্ব ফিল করে, তারা ভাবে তাদের মি টাইমে তাদের পার্সোনাল স্পেসে কেউ বারবার পোক করছে, সেই জন্য অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, যে আমাকে প্রয়োজন ছাড়া অতিরিক্ত শুধু আমাকে আননেসেসারি ইন্টারাকশন করা যাবে না, তাতে তাদের মধ্যে বিরক্তিটা আরও বেশি আসবে, কোঅপারেশন কমবে। নেক্সট, to further assess a client's suicidal potential, nurse should be especially alert to the client expression of, দেখো একজন ক্লায়েন্টের সুইসাইডাল পোটেনশিয়াল রয়েছে এবং আমরা কি করে অ্যালার্ট হব এবং আমরা কি করে বুঝবো যে মানে কোন সিচুয়েশন হলে আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে। যদি আমরা দেখি যে ফ্রাস্ট্রেশন অ্যান্ড ফিয়ার অফ ডেথ রয়েছে, অ্যাঙ্গার অ্যান্ড রিসেন্টমেন্ট রয়েছে, অ্যাংজাইটি অ্যান্ড লোনলিনেস রয়েছে, হেল্পলেসনেস অ্যান্ড হোপলেসনেস রয়েছে,
দেখো ফ্রাস্ট্রেশন যদি থাকে অবশ্যই আমাদের তাদেরকে মনিটর করা উচিত, বাট যাদের আবার তার সঙ্গে ফিয়ার অফ ডেথ রয়েছে তাহলে এই ফিয়ার অফ ডেথ দেখে ডেফিনেটলি অ্যাসিওরেন্স পাওয়া যায় না, বাট মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি যে যার ফিয়ার অফ ডেথ রয়েছে সে চট করে সুইসাইডের দিকে যাবে না। অ্যাঙ্গার অ্যান্ড রিসেন্টমেন্টের জন্য ভায়োলেন্স ডেভেলপ করতে পারে, কিন্তু সুইসাইডাল আইডিয়েশন অতটাও কমন নয়। অবশ্য সুইসাইডাল থিওরি যারা পরবর্তীকালে যারা এমএসসির জন্য হয়তো এমএসসি করবে সাইকিয়াট্রিতে, তারা দেখবে যে যখন আমাদের সুইসাইডালের থিওরিগুলো পড়ি সেখানে কিন্তু ফার্স্ট হয়েছে অ্যাঙ্গার টুয়ার্ডস ওয়ান সেলফ। আমার নিজের কোনো কাজের জন্য যদি নিজের ওপর অনেক সময় রাগ হয় সেখান থেকে অনেকে সুইসাইডাল টেন্ডেন্সি আসে, বাট এটা কিন্তু অতটাও মেজার নয়। অ্যাকচুয়ালি যদি দেখো থিওরিটিক্যালি অপশন বিটা কিন্তু অনেকটাই ঠিকঠাক, বাট যেখানে অপশন ডি রয়েছে, অপশন ডিটা কি আমাদের বেকস ট্রায়াড রয়েছে ফর ডিপ্রেশন, সেখানে কি বলা হয় হোপলেসনেস, হেল্পলেসনেস অ্যান্ড ওর্থলেসনেস, তাই তো? হোপলেসনেস, হেল্পলেসনেস অ্যান্ড ওর্থলেসনেস, এই তিনটে রয়েছে আমাদের বেক ট্রায়াডে। তো যদি কারোর মধ্যে হেল্পলেসনেস অ্যান্ড হোপলেসনেস আসে তার মানে ডিপ্রেশনের ফিচারগুলো তাদের মধ্যে রয়েছে। যদি এই ফিচার থাকে তাহলে খুব কমনলি এবং খুব তাড়াতাড়ি কিন্তু সুইসাইডাল আইডিয়েশন ডেভেলপ করে। অ্যান্টিডিপ্রেশেন্ট না খেলে পরে পেশেন্ট কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট করতে পর্যন্ত চলে যেতে পারে। নেক্সট, লিম্বিক সিস্টেম ইনক্লুডস অল দ্য ফলোয়িং স্ট্রাকচার এক্সেপ্ট। তোমাদের যখন তোমরা অ্যানাটমি ফিজিওলজি খুব ডিটেলে পড়বে তখন বুঝেই যাবে, বাট আমি তাও বলে দিচ্ছি বিকজ যেহেতু এটা কিন্তু লিম্বিক সিস্টেম কিন্তু সাইকিয়াট্রির সঙ্গে রিলেটেড, যেহেতু এটা ইমোশনাল কন্ট্রোলটা করে সেই জন্য বলে দিচ্ছি লিম্বিক সিস্টেমের মধ্যে হুইচ ইজ নট আ ফলোয়িং মানে পার্ট নয় কোনটা, বেসাল গ্যাংলিয়া ইজ নট আ পার্ট অফ লিম্বিক সিস্টেম। নেক্সট, ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি ইজ অ্যাট্রিবিউটেড টু, দেখো হেভি অ্যালকোহলিজমের কারণে, ঠিক আছে, হেভি অ্যালকোহলিজমের কারণে ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি হয়, যে ভিটামিন বি1 ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ফিচার দেখতে পাওয়া যায়। মাসল পেন হয়, ঠিক আছে, নিউরোপ্যাথি হতে পারে, হালকা মায়োগ্লোবিনিউরিয়াও দেখা যেতে পারে, এবং সেই কারণেই এবং যদি এই ভিটামিন বি1-এর ডেফিসিয়েন্সির জন্য আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাফেক্টেড হয় সেইটাকে আমরা বলছি ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি। ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি অকিউলার মাসল প্যারালাইসিস পর্যন্ত ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথিতে দেখা যায়, এবং দিস ইজ আ ডেঞ্জারাস সিচুয়েশন। ডেফিনেটলি ইট শুড বি ট্রিটেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইথ প্রপার গাইডলাইন্স। ভিটামিন বি1-এর প্রচুর গাইডলাইন রয়েছে, কখন প্যারেন্টেরাল নিতে হবে, কতদিন ওরাল সাপ্লিমেন্টেশন নিতে হবে, ডিউরেশনটা কতটা, প্রত্যেকটা কিন্তু সুন্দর গাইডলাইন রয়েছে। তো ভিটামিন বি1-এর ডেফিসিয়েন্সির জন্য যদি সিএনএস সিমটম চলে আসে সেটা ফর হেভি অ্যালকোহলিজম, সেটা হচ্ছে ওয়ের্নিক্স এনসেফালোপ্যাথি। এইবার এই ভিটামিন বি1-এর আরেকটা নাম কি, থায়ামিন, তাহলে কি হবে অপশন সি, সিভিয়ার থায়ামিন ডেফিসিয়েন্সি। নেক্সট, আ ক্লায়েন্ট এক্সপ্লেন্স to a mental health care technician that a client's obsessive compulsive behaviors are related to unconscious conflict between id impulses and the superego, ঠিক আছে, তাহলে একজনের কনফ্লিক্ট রয়েছে, একজন ওসিডির পেশেন্টের কনফ্লিক্ট রয়েছে বিটুইন ইড অ্যান্ড সুপারিগো, তাহলে অন হুইচ অফ দ্য ফলোয়িং থিওরিজ ডাজ দ্য নার্স বেস দিস ট্রিটমেন্ট। দেখো অ্যাকচুয়ালি কি হয় না, আমাদের ইড, ইগো অ্যান্ড সুপারিগো তিনটে কম্পোনেন্ট রয়েছে, ইড, ইগো, সুপারিগো। ইড এটা কিসের ওপর কাজ করে, প্লেজার প্রিন্সিপালের ওপর কাজ করে, ঠিক আছে। প্লেজার প্রিন্সিপালের ওপর মানে কি, মানে অ্যাকচুয়ালি কি হতে পারে কি হতে পারে না এই জিনিসটার সঙ্গে কোনো রকম মানে এই জিনিসটার কোনো রকম কানেকশানই থাকে না। আমার এটা চাই, ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন করতে হবে, যেটা বাচ্চাদের হয়, একদম ইনফ্যান্টের এটা দেখা যায় যে আমার খিদে পেয়েছে আমাকে এক্ষুনি খেতে হবে। দেন হচ্ছে সুপারিগো, সুপারিগো মানে কিন্তু একটা মোরালিটি তৈরি হয়, মানে আমাদের কোনটা দরকার কোনটা করা উচিত না এই যে সেন্সগুলো, এই সেন্সগুলো ডেভেলপ করে সুপারিগো। আর ইগোতে কি হয়, অ্যাকচুয়ালি বাস্তবের যে জিনিসগুলো হয় আর কি সেটা হচ্ছে ইগো, এবং ইগো ইড অ্যান্ড সুপারিগোর মিডলে একটা ব্যালেন্স মেনটেন করছে, সেটা হচ্ছে ইগো। তাহলে এই যে পুরো মানে ইড, ইগো, সুপারিগো এই যে কম্পোনেন্টগুলো, এটা সাইকোঅ্যানালিটিক থিওরির কম্পোনেন্ট। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, what nursing action would be the most effective in changing the behavior of a child diagnosed with ADHD? তাহলে ADHD-র একজন বাচ্চা কোন ট্রিটমেন্টটা একদম বেস্ট এফেক্টিভ মানে বিহেভিয়ার হবে, যেটা এই বিহেভিয়ারগুলোকে ট্রিট করবার, মানে ADHD বাচ্চার বিহেভিয়ারগুলোকে এফেক্টিভলি ট্রিট করবে বা এফেক্টিভলি চেঞ্জ করবে। দেখো
রিওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, ওকে হতে পারে। সিডেট দ্য চাইল্ড ফর অ্যাক্টিং আউট, কখনো না, বাচ্চাকে আমরা কখনোই সিডেশন দেবো না। ইউজ অ্যাগ্রেসিভ পানিশমেন্ট টু কন্ট্রোল আনডিজায়ার্ড বিহেভিয়ার, কখনো না। অ্যাগ্রেসিভ পানিশমেন্ট যদি দিই তাদের মধ্যে আরও বেশি অ্যাগ্রেসিভনেস শুরু হয়ে যাবে, তাহলে এটা কখনোই না। বি অ্যান্ড সি প্রথমেই বাদ। এ আর ডি এর মধ্যে আমার তাহলে একটা কনফিউশন হচ্ছে। ইউজ লেংদি টাইম আউট সেশন, দেখো টাইম আউট সেশন ওদের জন্য ইউজ করা যায়, ঠিক আছে, যে তুমি এই কাজটা করেছো বা তুমি আমার কথা শুনছো না, তুমি 2 মিনিট মুখ বন্ধ করে বসে থাকবে, এটা তোমার পানিশমেন্ট। কিন্তু এই পানিশমেন্টটা কখনোই যদি লেংদি হয়ে যায় তাহলে সেই জিনিসটা একদম ঠিক না। টাইম আউট ডেফিনেটলি ফর ADHD আমরা ইউজ করতে পারি, বাট নট লেংদি টাইম আউট সেশন, ওকে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যে অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করলে পরে তাকে আমরা রিওয়ার্ড দেবো, পজিটিভলি রিইনফোর্স করবো, যাতে তার এই ফ্রিকোয়েন্সি অফ বিহেভিং প্রপারলি এই জিনিসটা তার কিন্তু আরও বাড়তে থাকে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। A patient receives that his face is distorted and his hand is becoming long, তাহলে ওর হাত মানে ওর মুখটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, হাতটা বড় হয়ে যাচ্ছে, এই এক্সপ্লেনেশন মানে এই এক্সাম্পলগুলো কিসের? এগুলো অ্যাকচুয়ালি ডিপার্সোনালাইজেশনের এক্সাম্পল, ঠিক আছে। ডেজাভু জামাইজবু আমি বলেই দিয়েছি ভিডিওতে আগে, তাই রিপিট করছি না। রিয়ালাইজেশন কি? রিয়ালাইজেশন আমি সিজোফ্রেনিয়া পড়ানোর সময় বলেছিলাম যে ভাববে যে এই ওয়ার্ল্ডে কোনো কিছুরই অস্তিত্ব নেই বা খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধরনের থটগুলো আসে, বাট আমার হাত পা লম্বা হয়ে যাচ্ছে, এই যে মানে থটগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু ডিপার্সোনালাইজেশনের পার্ট। সো আই থিঙ্ক তোমাদের সাইকিয়াট্রি রিলেটেড প্রিভিয়াস ইয়ারে যা যা কোয়েশ্চেন ছিল MSc নার্সিংয়ের এন্ট্রান্সে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। 24-এর সেপারেট ভিডিও রয়েছে, 2025, 21, 22, 23 এগুলো আমি কমপ্লিট করে দিলাম, ওকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।